আচ্ছা, এবার আমরা স্টার্ট করব মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখন পড়বো, কারণ এখান থেকে এক্সামে ধরো কোশ্চেন যদি আসে এক্সামে কমপ্লেক্স অ্যানালাইসিস থেকে 25 মার্কস, এখান থেকে চলে আসবে 16, 17, 18 মার্কস চলে আসবে এটুকু থেকেই, বুঝতে পারো। ইভেন যা আগে যা পড়েছো সেগুলোকে শর্টকাট মেথডে করতে পারবে। ধরো একটা অঙ্ক করিয়েছি, হোমওয়ার্ক দিয়েছিলাম ইন্টিগ্রাল ফর্মুলা দিয়ে, সেই অঙ্কটা তুমি এমনি কমপ্লেক্স অঙ্কগুলো ছোটো হয়, একটা অঙ্ক 4 নম্বরের অঙ্ক বা 3 নম্বর অঙ্ক তুমি 6 লাইনে করেছো, এখন কিছু টেকনিক শিখবো সেটা তুমি 3 লাইনে করে ফেলবে। তুমি বলেছো এটা আগে শেখাননি কেন? কারণ এটা হচ্ছে ওটা শিখলে এটা বুঝতে পারবে, প্রথমে যে এটা বলে ওটা বুঝতেই পারবে না, হয়তো সব মুখস্থ মনে হবে, তারপর তুমি ভুলে যাবে। সেটা আমাদের সবই শিখতে হয়। তাহলে এখন আমরা বের করবো সিঙ্গুলারিটি ফ্রম লরেন্ট সিরিজ থেকে সিঙ্গুলারিটি বের করবো। তো লরেন্ট সিরিজটাকে ইনজেনারেলভাবে লিখি এফ অফ জেড ইকুয়াল টু জেড ইকুয়াল টু, লরেন্ট সিরিজটাকে ইনজেনারেলভাবে লিখছি আমরা এন জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন, এন ইকুয়াল টু 0 to infinity প্লাস সামেশন অফ bn z মাইনাস জেড নট টু দি পাওয়ার n, n ইকুয়াল টু 0 to infinity। এটা হচ্ছে ইন জেনারেল লরেন্ট সিরিজ। আমরা লরেন্ট সিরিজ কী করে বের করতে হয় সেগুলো পড়েছি, এক্সামে কোশ্চেন আসবে লরেন্ট সিরিজ বের করা, সেটা আমরা শিখেছি। আচ্ছা, এবার সিরিজটা তো এটাতে কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে দুরকম জিনিস হতে পারে, কিন্তু এক্সাম্পল নিয়ে আমরা দেখেছি। এটা হতে পারে ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকতে পারে, দ্যাট ইজ n ইকুয়াল টু 0 থেকে আপ টু ইনফিনিটি অবধি টার্মগুলো রয়েছে, ইউ হ্যাভ দ্যাট টার্মস। আবার এমন হতে পারে যে 2-3টে টার্ম রয়েছে বাকিগুলো নেই, ইভেন হতে পারে একটাও টার্ম রয়েছে বাকি একটা টার্ম রয়েছে বাকিগুলো নেই, বুঝতে পারলে? B1 রয়েছে, B2 থেকে সব 0, তাহলে সেগুলো নেচারটা ডিফারেন্ট নেচার হবে। সিঙ্গুলারিটির কথা ভাবি যদি, তা দেখো এটা বলবো এই সিরিজটা, দিস সিরিজ ফার্স্ট পার্ট ইজ অলওয়েজ অ্যানালাইটিক, দিস ইজ এভরিহোয়ার অ্যানালাইটিক, এভরিহোয়ার। এটা অ্যানালাইটিক কোন পয়েন্টে নয়? জেড ইকুয়াল টু 0 পয়েন্টে অ্যানালাইটিক নয়। প্রিন্সিপাল ভ্যালুটা যেটা অ্যাট জেড ইকুয়াল টু 0, অ্যাট জেড ইকুয়াল টু 0 জেড নট ইজ নট অ্যানালাইটিক, সিঙ্গুলারিটি রয়েছে, এটাকে সংক্ষেপে লিখলাম সিঙ্গুলারিটি, তাহলে এটা সিঙ্গুলারিটি রয়েছে। ক্লিয়ার? তাহলে জেড ইকুয়াল টু জেড নট পয়েন্টে সিঙ্গুলারিটি রয়েছে, অন্য কোনো পয়েন্টে নেই, পরিষ্কার? এবার সিঙ্গুলারিটি আমরা দুভাবে ভাগ করেছিলাম, মেনলি দুভাবে ডিভাইড করেছিলাম। একটা হচ্ছে সিঙ্গুলারিটিকে রিমুভ করা যায়, একটা রিমুভ করা যায় না, কথা বুঝতে পারলে? যেমন ধরো কিছু রোগ হলো তোমার জ্বর হলো, তুমি প্যারাসিটামল খেলে তোমার রোগটা ভালো হয়ে গেল, ঠিক আছে? 2 দিন তোমার কষ্ট হলো, 2 দিন কলেজ যেতে পারলে না, স্কুলে যেতে পারলে না, 2 দিন পর ভালো হয়ে গেল। তো তোমার এটা সিকনেসটা ওভারকাম করতে পারলে বাই সাম এক্সটার্নাল কিছু ইনপুট করে, না করলেও ধীরে ধীরে হবে, বাট টাইমে। এবার কতগুলো রোগ হলো, তোমার প্রেশার বেড়ে গেল, বুঝতে পারলে? প্রেশার যদি তুমি সারা জীবন ওষুধ না খাও কোনোদিন কমবে না। কিছু ডিজিজ, সুগার এগুলো থাকে, ওই ডিজিজগুলো কখনো রিকভারি হয় না, তুমি মেডিসিন খেলে 1 মাস পুরোপুরি ভালো হয়ে যাবে, কখনো হবে না, সারা জীবন ধরে থেকে যাবে। তার মানে ওই রোগটা, সিকনেসটা সারা জীবন থাকবে, রাইট? তো দুরকম সিকনেস রয়েছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক বলবে, একটা হচ্ছে সারা জীবন লং টার্ম। এখন ঠিক এই ফাংশনটা সিঙ্গুলারিটি দুরকম হতে পারে। ওটা সিঙ্গুলারিটি মানে হচ্ছে রোগের মতো জিনিস, ক্লিয়ার? তা সেটা হতে পারে এটা জেড ইকুয়াল টু জেড নট পয়েন্টের সিঙ্গুলারিটি, সেটা হতে পারে কিছু একটা সহজে রিমুভ করা যায়, বাইরে থেকে একটা মেডিসিন দিয়ে কিছু একটা করে গুণভাগ লিমিট নিয়ে এসব করে ম্যাথামেটিক্যালি কিছু ডিফাইন করা যায়, কথা বুঝতে পারলে? তখন তাকে বললো তুমি রিমুভেবল সিঙ্গুলারিটি, যেমন রিমুভ করা যায়, একদম নামটা একদম ওখান থেকে এসছে, রিমুভেবল সিঙ্গুলারিটি। আর যেটা একদম রিমুভ করা যায় না, সারা জীবন থেকে যাবে, ওই সুগারের মতো হয়েছে, একবার সারা জীবন তুমি যতদিন না মরবে ততদিন থেকে যাবে, এই ফাংশন নিয়ে যতদিন বেঁচে থাকবে ফাংশনটা ততদিন থাকবে, সেটা হচ্ছে এসেন্সিয়াল সিঙ্গুলারিটি, নন রিমুভেবল। ক্লিয়ার? এবারে দেখো এখানে এই ফাংশন যদি প্রথমে আমরা দেখি বুঝে যাব, এটা আমরা কী করে করতে পারি, দুভাবে করতে পারি। একটা হচ্ছে একটা রিমুভ করা দুটো টেকনিক শিখিয়েছি, একটা হচ্ছে লিমিট জেড টেন্ডস টু জেড নট, তুমি একটা এই ফাংশনটাকে লিমিট করলে এফ অফ জেড করে তুমি এই ফাংশনটাকে দেখলে এটা উড়ে গেল, এরকমটা হয়। আরেকটা জিনিস হয় লিমিট জেড টেন্ডস টু জেড নট, এখানে জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করলে এফ অফ জেড দিকে, তাহলে এটা রিমুভ করা যাচ্ছে। ক্লিয়ার? বুঝতে পারলে? একটা ফাংশন এরকম রয়েছে জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করলে লিমিট বসালে দেখবে এটা রিমুভ করা যায়, এরকম দুটো কেস। তাহলে এটাকে তুমি কিছু দিয়ে মাল্টিপ্লাই করার পর প্যারাসিটামল খেয়েছো, জ্বর হয়েছিল, রিমুভ করে গেল। প্যারাসিটামল খেলে না, 2 দিন এমনি ভালো, তারপর দিন ভালো হয়ে গেলে, ঠিক আছে? 2 দিন তোমাকে কষ্ট দিয়ে ভালো করে দিল। আর নেক্সট টাইপের যেটা হবে সেটা কোনো দিনই সারানো যায় না, সেটা হচ্ছে এইটা ইনফিনিটি যদি টার্ম থাকে, এনটা যদি আপ টু ইনফিনিটি টার্ম হয়, কখন কেসটা হবে এনের ভ্যালুটা অল দ্য ভ্যালু আছে 0, 1, 2, 3 আপ টু ইনফিনিটি। এবার কাকে দিয়ে মাল্টিপ্লাই করলে এটা রিমুভ করবে, কথা বুঝতে পারলে?
এই টার্মটা যদি সমস্ত টার্মগুলো থাকে, এই টার্মটা যদি সমস্ত m ইকুয়াল টু 1 2 3 সমস্ত আপ টু ইনফিনিটি টার্ম রয়েছে, এবার এই মাল্টিপ্লাই করে দিয়ে একটা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করে তুমি ইচ এন্ড এভরি টার্মকে আলাদা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করার কোনো স্কোপ নেই। একটা টার্ম দিয়ে মাল্টিপ্লাই করলে আর রিমুভ করা যাবে না, তখন ওটা হবে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। বাট এসেনশিয়াল সিঙ্গুলারিটিটা আমাদের ইম্পর্টেন্ট, এখন ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের সিঙ্গুলারিটি যেটা রিমুভ করা যায়। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কাছে এখন হবে এইভাবে রিমুভ করা যাবে, মানে এই ফাংশনটা দেখে মনে হচ্ছে এইভাবে রিমুভ করা যায় না, বুঝতে পারলে? সাইন জেড বাই জেড হলে রিমুভ করা যেত, এখানে বিএন বাই জেড মানে জেড নট এরকম দেখতে এই জিনিসটাতে রিমুভ করা যাবে না, সেক্ষেত্রে এরকম দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এই যে যদি আমরা একটা ফাংশন জেড মানে জেড নট এখানে যেটা রয়েছে সিঙ্গুলারিটি, সেটাই ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করি টু দি পাওয়ার এন, এখানে এন মানে ভেরিয়েবল, এখানে মানে একটা এন, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, একটা এন। এই এনটাকে বলবে এটা হচ্ছে সিঙ্গুলার পোল, এটাকে বলবে পোল। এটা নর্মাল সিঙ্গুলারিটি, এটাও সিঙ্গুলারিটি, এটাকে শুধু সিঙ্গুলারিটি বলবে, রিমুভেবল সিঙ্গুলারিটি। এটা হচ্ছে রিমুভেবল সিঙ্গুলারিটি উইথ এ পোল। পোল মানে গর্ত, গর্তের মধ্যে কিছু বুঝে দিতে হবে, কথা বলছো? গর্তের সেন্সটা হচ্ছে গর্তের মধ্যে কিছু তোমাকে গুঁজে দাও, গর্তটা ভর্তি হয়ে যাবে, রিমুভেবল হল। এখানে গর্তের মধ্যে এটা গুঁজে দিতে হবে, এটা পোল বলেছে, তাহলে পোল অফ এটা অর্ডার এন। তাহলে যদি পোল থাকে অর্ডার এন, তাহলে সেটা রিমুভেবল সিঙ্গুলারিটি। যদি নর্মালভাবে হয়ে যায় সিঙ্গুলারিটি রিমুভ করা যায়, তাহলে রিমুভেবল সিঙ্গুলারিটি। আর যদি সে পোলও থাকে না, এটাও থাকে না, কোনো দিনই কিছু করতে পারছে না, ইনফাইনাইট গর্ত রয়েছে, কত গর্ত বুঝিয়ে যাবে, কোনোটাই বোঝাতে পারছে না, তো বুঝতে পারো ব্যাপারটা? সেটা হচ্ছে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। আমরা এটা নিয়ে বেশি এসেনশিয়াল সিঙ্গুলারিটি নিয়ে পড়াশোনা বেশি করবো না, আমাদের এই পোল নিয়ে বেশি পড়াশোনা করবো। তাহলে পোলের অর্ডার কী হবে? এনএথ অর্ডার পোল। তাহলে আমরা এখানে প্রিন্সিপাল পার্টটাকে আমরা এবার ভাবছি, এটা প্রিন্সিপাল পার্ট। এই পার্টটা আমাদের সে ফর এক্সাম্পল এরকম পেলাম, এটা যদি ভেঙে দিলাম, মানে পোলের কথা ভাবছি, b1 z মাইনাস জেড নট একটা টার্ম, প্লাস b2 z মাইনাস জেড নট তার স্কোয়ার, প্লাস ডট 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 প্লাস এই bm বাই জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার m। এই এম আর এমটাকে আলাদা করার জন্য এম দিলাম, এরপর আর কিছু নেই। তখন এটাকে কি বলবে? পোল। এটা পোল। এটা এম যদি ইনফিনিটি হতো তাহলে পোল বলবে না, তখন কি বলবে? এসেনশিয়াল সিঙ্গুলারিটি, যেটাকে রিমুভ করা যায় না। আর এম অব্দি থেমে গেছে, এম ভ্যালু 1 2 3 5 100 200 হতে পারে, তখন এটা কী বলবে? এটা পোল বলবে। পোলের অর্ডারটা কী বলবে? হাইয়েস্ট পাওয়ার যেটা, সেটা হচ্ছে পোল। ঠিক আছে? এই যদি 10 হয় এমের ভ্যালু, তাহলে বলবে 10th অর্ডার পোল। ঠিক আছে? যদি 1 হয় তাহলে 1 অর্ডার পোল। হ্যাঁ, এটা হচ্ছে এরকম। যদি এটা তো ঝামেলা নেই, এটা রয়েছে। এটা যদি ফাইনাইট টার্ম রয়েছে, আমরা ইনফিনিটি অবধি যাচ্ছি না, আমাদের ফাইনাইট অবধি যাচ্ছি। এটা ফাইনাইট নাম্বার অবধি রয়েছে, কত অবধি? ফাইনাইট এম অবধি। এই বাড়ছে 1 2 করে করে বাড়ছে, এটা এনের ভ্যালুটা 1 2 3 করে কত অবধি হতে পারে? ইনফিনিটি ম্যাথামেটিক্যালি। বাট আমরা দেখতে পাচ্ছি যে এনের ভ্যালু যখন এম হলো, তখনই তারপর আর টার্ম নেই। কথা বুঝতে পারলে? নেই মানে হচ্ছে bm+1 bm+2 এগুলো সব 0। ঠিক আছে? তাহলে এই অবধি থেমে গেল। তখন এটাকে বলবে, এই ফাংশনটাকে বলবে, এটাকে বলবে, পুরোটা জিনিসটাকে এইভাবে যেটাকে বলবে হ্যাজ এ পোল, দিস ফাংশন হ্যাজ এ পোল অফ দ্য অর্ডার এম। বুঝতে পারলে? এম এর অর্ডার পোল, ডিফারেন্সিয়েশনে অর্ডার হয়, অর্ডার মানে মাল্টিপ্লাই উপরে থাকে পাওয়ারটা, ওরকম ব্যাপারটা, এই অর্ডার অফ দি এম। ঠিক আছে? এবার এম এর ভ্যালু এরকম যদি ফাংশন, এম এর ভ্যালু যেমন কিছুক্ষণ একটা ফাংশন দেখালাম, এই সাই কস অফ জেড ডিভাইড বাই কিউব 3 জেড কিউব ছিল, সে পোল অফ অর্ডার 3 ছিল ওটা। বুঝতে পারবে? একটা এক্সাম্পল দেখিয়েছিলাম একটু আগেই, এই কিছুক্ষণ আগে এক্সাম্পল দেখালাম, কস অফ জেড ডিভাইড বাই জেড কিউব। আমরা অ্যানালাইজ করে দেখলাম, এটা হচ্ছে সবচেয়ে যেটা হচ্ছে এটা জেড কিউব মানে এগুলো রয়েছে, তাহলে সবচেয়ে পাওয়ার সবচেয়ে কোনটা? 1/z যেটা থাকে সেটা পাওয়ার সবচেয়ে কোনটা? কিউব। তাহলে পোল অফ অর্ডার 3 অ্যান্ড সিঙ্গুলারিটি কোথায়? জেড ইকুয়াল টু 0 পয়েন্টে। তাহলে জেড নটটা এখানে হচ্ছে 0.0 আর পোল অফ অর্ডার 3। ঠিক আছে? আর যদি আমরা এরকম লিখি ই টু দি পাওয়ার 1/z, এটা কী হবে? 1 + 1/z + 1/z² বাই ফ্যাক্টোরিয়াল 2 চলতে থাকবে এরকম ইনফিনিটি অবধি। এটা কী বলবে? আপ টু ইনফিনিটি অবধি চলতে থাকবে, এটা কোনো পোল নয়, কারণ এটা রিমুভ করা যায় না, এসেনশিয়াল সিঙ্গুলারিটি। ঠিক আছে? এসেনশিয়াল সিঙ্গুলারিটি নোটে পরিষ্কার লিখে দিয়েছি, নোটটা আমি পাঠিয়ে দেবো। আর এটা হচ্ছে পোল অফ অর্ডার 3। ক্লিয়ার? আচ্ছা, যদি এটাকে এরকম হয়, এম এর ভ্যালুটা 1 হয়, দ্যাট ইজ একটা টার্মই রয়েছে আর বাকি টার্মগুলো নেই, তাকে বলবে সিম্পল পোল। সহজ সরল, সবচেয়ে সহজ, তারপরে সিম্পল পোল। ইফ এম ইকুয়াল টু 1, তাহলে এটা বলবে সিম্পল পোল বলবে এটাকে। তার মধ্যে পোল ব্যাপারটা বুঝে গেলাম। ছোটো একটা পোলে একটা ছোট্ট একটা অঙ্ক নেই, কারণ পোলের কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, শুধু পোলই তোমায় বের করতে হবে, এরকম মার্কস এক্সামে আসবে। ফাইন্ড দ্য
পোলস, পোল একটা না জায়গায় দুটো থাকতে পারে, দুটো তিনটে থাকতে পারে, পোলস অ্যান্ড অর্ডার। ঠিক আছে, এটা ছোটো একটা অঙ্ক, 2 নম্বরের অঙ্ক। এফ অফ জেড ইকুয়াল টু 1 প্লাস 1 বাই জেড ইন্টু জেড মাইনাস 2 টু দি পাওয়ার 5, জেড ইন্টু জেড মাইনাস 2 টু দি পাওয়ার 5 প্লাস 3 বাই জেড মাইনাস 2 কিউব। এটা আমাদের অঙ্ক দিয়েছে, এটা ফাংশন। এবার আমাদের তোমরা নিজেরাই বলার চেষ্টা করো এই ফাংশনটা কোথায় কোথায় পোল রয়েছে। এটার এক্সপ্যান্ড করার কিছু নেই, এটাই ফাংশন, এটুকুই ফাংশন, দুটো টার্মই রয়েছে। হ্যাঁ, তাহলে 0 পয়েন্টে পোল রয়েছে, 2 পয়েন্টে পোল রয়েছে, পরিষ্কার বুঝে গেলে। কারণ 0 বসালে সিঙ্গুলারিটি চলে আসবে, 2 বসালে সিঙ্গুলারিটি আসবে। তাহলে আনসারে তুমি লিখবে পোলস অ্যাট জেড ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ইকুয়াল টু 2। এবার বলো তুমি অর্ডার কী হবে। যে কোনো পোলে একটা অর্ডার থাকবে, জেড ইকুয়াল টু 0তে 0 যেটা, সেই পয়েন্টে এই 1 বাই জেড যেটা হয় সেটা ফর্মে ম্যাক্সিমাম পাওয়ার কত 1। তো এটা বলবে কি পোল, সিম্পল পোল। পাওয়ার 1টাকে বলে সিম্পল পোল। আর জেডের পাওয়ারটা কি বলবে, কোনটা বলবে 5। 3ও রয়েছে, 5ও রয়েছে, 3টা ছোটো, সবচেয়ে বেশি যেটা পাওয়ার সেটাকে বলবে, তাহলে 5। তাহলে পোল অফ অর্ডার এটা কি বলবে, পোল অফ অর্ডার 5। সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এটাই তোমার কাজে লাগবে। আচ্ছা, এবার আমরা লাস্ট থিওরিটিক্যাল টপিক, এরপর কোনো থিওরি থাকবে না, শুধু অঙ্ক কিছু থাকবে। আচ্ছা, রেসিডিউ দেখো, এটা হচ্ছে রেসিডিউ ইন্টিগ্রেশন মেথড, রেসিডিউ ইন্টিগ্রেশন মেথড। আচ্ছা, এটা ব্র্যাকেট আমি লিখে দিই, বইতে লেখা থাকে না। মোস্ট পাওয়ারফুল, এটাতে সমস্ত অঙ্ক করা যায়, জানো, মোস্ট পাওয়ারফুল। এটা শিখলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট পাওয়ারফুল। দেখবে যত অঙ্ক আছে কমপ্লেক্স নাম্বারের, না 80% অঙ্ক এটা দিয়েই হয়ে যাবে, সব অঙ্ক। আচ্ছা, এবার একটু ধাপে ধাপে ব্যাপারটা বুঝতে হবে। ধরো একটা ফাংশন তোমাকে ইন্ডিকেশন করতে হবে, যে কোনো ফাংশন। সেই ফাংশনটাকে আমরা এক্সপ্যান্ড করতে পারি, মানে কস, সাইন, লগ এসব থাকলে এক্সপ্যান্ড করা যায়। আর যে ফাংশনটা এরকম কিছুক্ষণ এক্সাম্পল নিলাম, ওটা এক্সপ্যান্ড করার কিছু নেই, বা করতে ওটাকে এক্সপ্যান্ড করা যায় সিরিজ হিসাবে। তাহলে একটা ফাংশন যদি কোনো একটা ডোমেইন বা স্পেসের ভেতরে অ্যানালাইটিক হয়, তাহলে আমরা এক্সপ্যান্ড করতে পারি, ওটাকে এক্সপ্যান্ড করতে পারি কি টেলর সিরিজ এক্সপ্যানশন করা যায়, বুঝতে পারলে। একটা ফাংশন কোনো যে কোনো ফাংশন, এনি ফাংশন 1/1 প্লাস জেড হোক, কস হোক, সাইন হোক, তাকে এক্সপ্যান্ড করা যায়, সিরিজ এক্সপ্যানশন হয়, টেলর সিরিজ এক্সপ্যানশন করা যায় যদি অ্যানালিটিক হয়। এটা ছোটো থেকে শিখে এসেছি। এবার এখন শিখছি কমপ্লেক্স অ্যানালাইসিস পড়ার পর, যে অ্যানালিটিক না হয় তাহলে সেটাকে আমরা সিরিজ এক্সপ্যানশন করতে পারি। সেটা কী হবে, টেলরের দাদা লরেন্ট সিরিজ হবে। তার দুটো পার্ট হয়, একটা হচ্ছে অ্যানালাইসিস করা যায় একটা পার্ট প্রিন্সিপাল পার্ট, সেটা করা যায় না কোনো একটা পয়েন্টে, দুটো বা অনেকগুলো পয়েন্টে মার খেয়ে যাবে, তখন ওইটা হচ্ছে সিঙ্গুলারিটি। তাহলে একটা ফাংশনকে যদি ইন্টিগ্রেশন করতে বলা হয়, তাহলে আমরা ওই সিরিজ হিসাবে ভাবতে পারি সেটাকে, কারণ ইচ অ্যান্ড এভরি ফাংশন ইজ এ সিরিজ নাও। সে অ্যানালাইটিক হোক, নন অ্যানালাইটিক হোক, সবাই একটা করে সিরিজ। যদি অ্যানালাইটিক হয় তাহলে টেলর সিরিজ বা ম্যাক্লোরিয়ান সিরিজ বলবে, Z0 হলে। আর যদি অ্যানালাইটিক না হয়, সিঙ্গুলারিটি থাকে, তাহলে এটা লরেন্ট সিরিজ, সবাই সিরিজ। না, এবার আমি ইন্টিগ্রেশন করবো ইন টার্মস অফ সিরিজের কথা মাথায় রেখে, যে একটা সিরিজ তাকে ইন্টিগ্রেশন করবো। কি বলে সিরিজ ইন্টিগ্রেশন করবেন কী করে? আমরা একটা ভাবতে পারি সিরিজে টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন ভাবতে পারি। একটা সিরিজ অ্যানালাইসিস করলে একটা টার্ম বাই টার্ম আসবে, সবগুলো ওই টোটাল সিরিজ ইন্টিগ্রেশন মানে কি টোটাল একটা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেশন করে আনসার পেয়ে যাবো, এরকম পেতে পারি। সেই ব্যাপারটাকে ভাবতে পারি। তাহলে আমরা একটা ইন জেনারেল ফাংশন রয়েছে আমাদের হাতে, উই হ্যাভ এফ অফ জেড ইন জেনারেল এনি ফাংশন, যেটা এক্সপ্যান্ড করা যায় এইভাবে, লরেন্ট সিরিজ হিসাবে এক্সপ্যান্ড করা যায় ইন জেনারেলভাবে। এটা হচ্ছে n = 0 to infinity, এটা হচ্ছে an z minus z0 to the power n প্লাস। আমরা এইভাবে লিখলাম এটাকে। আরেকটা আমাকে এইভাবে লিখতে পারি, যদি b1 z minus z0, b2 z minus z0 তার স্কোয়ার প্লাস ডট 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 ডট, এরকম একটা ফাংশন রয়েছে। এটা ম্যাথামেটিক্যালি আপ টু ইনফিনিটি অব দি ভ্যালিড এরকম একটা ফাংশন রয়েছে। কারণ আমরা এখন দেখতে পেয়েছি যে কোনো ফাংশন উই ক্যান এক্সপ্যান্ড ইন দিস ফর্ম। ক্লিয়ার? যে কোনো ফাংশনকে এই ফর্মে আমরা এক্সপ্যান্ড করতে পারি।
অ্যানালিটিক হোক না হোক এনি হোক। এবার আমরা ভাববো এটা যে কোফিসিয়েন্ট অফ B1 আমরা সহজে বের করতে পারি, যে B1 যে ফাংশনটা প্রথম যেটা কোফিসিয়েন্ট, এটা আমরা সহজে বের করতে পারি। কি করে বের করব? এবার দেখো লিখবো আমরা, নাও দ্য coefficient of B1 can be obtained, coefficient of B1 can be obtained কিভাবে অবটেইন করা যেতে পারে? তুমি দুদিকেই একটা কন্টুর নিয়ে ইন্টিগ্রেশন করে দাও, কন্টুর ইন্টিগ্রেশন করে দাও, ইচ অ্যান্ড এভরি টার্ম কন্টুর ইন্টিগ্রেশন করে দাও। কীভাবে ইন্টিগ্রেশন করবে? এফ অফ জেড ডিজেড ক্লোজ কন্টুর বাদিকে করলে, ওখানে ডান দিকে ইচ অ্যান্ড এভরি টার্ম হবে, সামেশন মানে ইন্টিগ্রেশন, সামেশন মানে সমস্ত টার্মগুলো ইন্টিগ্রেশন হবে। তাহলে ইকুয়াল টু এখানে সামেশন এন ইকুয়াল টু 0 to infinity থাক, ইন্টিগ্রেশন অফ এন জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন ডিজেড প্লাস B1 জেড মাইনাস জেড নট ইন্টিগ্রেশন কন্টু ইন্টিগ্রেশন ক্লোজ কন্টু ইন্টিগ্রেশন ডিজেড B2 বাই জেড মাইনাস জেড নট স্কোয়ার ডিজেড ক্লোজ কন্টু ইন্টিগ্রেশন প্লাস সবগুলো ডট ডট ডট। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি এখানে আমরা বিগ ফর্মুলা দিয়ে করে এসেছি, দেখো একটা অঙ্ক করে এসেছিলাম, বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, মনে করে দেখো, রিকল একটা ফর্মুলা ব্র্যাকেটে করছি, কোনটা? ক্লোজ কন্টু ইন্টিগ্রেশন জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম ডিজেড, জেড মাইনাস জেড নট এর কন্টু ইন্টিগ্রেশন হতে হবে, কিন্তু ক্লোজ কন্টু হতে হবে, ক্লোজ কন্টু না হলে কিন্তু এসব কনক্লুশন করা যাবে না। ক্লোজ কন্টু মেবি সার্কেল, মেবি স্কোয়ার, মেবি ট্রায়াঙ্গেল, ক্লোজ কন্টুর জেড মাইনাস জেড টু দি পাওয়ার এম ডিজেড। একে তুমি ইন্টিগ্রেশন করলে কী হয়? এটা হয় 2 pi i ইফ m ইকুয়াল টু -1। তাই তো মনে পড়ছে? এটা অঙ্ক করিয়েছিলাম, খুব ইম্পর্টেন্ট, ওটাও কিন্তু এক্সামে আসে। আর কী হবে আদারওয়াইজ? কী হবে? 0 আদারওয়াইজ। এটা আমরা বলেছিলাম বারবার আমাদের কাজে লাগবে। এই কনসেপ্টটা এখন এখানে অ্যাপ্লাই করো। আমি ফাংশনটা বাদিকে ফাংশন দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করবো, এখন আমরা জানি না, তাহলে এটা আমরা এটা থেকে আমরা কী পাবো? এটা অ্যাপ্লাই করে, এটা আমি জানি না, জাস্ট এরকম লিখে রাখবো, এফ অফ জেড ডিজেড, রাইটের টার্মগুলো দেখো। এন তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, কোফিসিয়েন্টটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাই তো 1 2 3 4 যাই একটা দাঁড়াবে কনস্ট্যান্ট কোয়ান্টিটি। জেড মানে জেড নট টু দি পাওয়ার এন ডিজেড পড়ছে, এনের ভ্যালু কি এখানে কোথায় শুরু হবে? 0 থেকে ইনফিনিটি, -1 কি হবে এখানে? তাহলে এই টার্মটা ইচ অ্যান্ড এভরি টার্ম কী হবে? 0 হয়ে যাবে। এই টার্মটা তাকিয়ে দেখো, এইটাই দেখো m ইকুয়াল টু -1, তাহলে এই টার্মটা সার্ভাইভ করবে। এই টার্মটা তাকিয়ে দেখো n ইকুয়াল টু -2, পরের টার্মটা n ইকুয়াল টু -3 আপ টু -ইনফিনিটি অবধি চলে যাবে। ওই টার্মগুলো ইন্টিগ্রেশন হলে কী হবে? 0 হয়ে যাবে। তা কোনটা সার্ভাইভ করলো? কোনটা শুধু ডান দিকে এই টার্মটা শুধু সার্ভাইভ করলো, বাকি সবাই 0 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই টার্মটা সার্ভাইভ করে গেলো আমাদের এই বিখ্যাত ফর্মুলা কাজে লাগিয়ে, এবং এটা আমরা প্রুফ করেছি। যদি প্রুফ না করতাম এগুলো, তা তোমার মনে হতো স্যার সবই কিছু যেন উপর থেকে টপ করে পড়ছে, কিছু বুঝতে পারছি না, তাই তো মনে হবে। তাহলে প্রুফ করলে আমাদের মনে হয় ব্যাপারটা কনফিডেন্সটা বাড়ে, হ্যাঁ বুঝতে পেরেছি আমি। তাহলে এটা আমরা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কী পাবো? B1 দ্য কনস্ট্যান্ট কোয়ান্টিটি, B1 যদি কনস্ট্যান্ট কোয়ান্টিটি হয় বাইরে চলে যাবে B1 ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড মাইনাস জেড নট। এই যে এই ফর্মুলা লাগাও, m ইকুয়াল টু -1 2 pi i, তাহলে আনসার কত হলো? এটা 2 pi i B1। ক্লিয়ার? এই পার্টগুলো দেখো, এই যে এভরি টার্ম ইন্টিগ্রেশন করে এই ফর্মুলায় ফেলে দিয়ে সবগুলো 0 হয়ে যাচ্ছে। এটা m এর ভ্যালু, n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি অবধি, m এর ভ্যালু -1 হলে একমাত্র হবে। এখানে উপরে চলে গেলে পাওয়ারটা কি হয়? জেড মানে জেড টু দি পাওয়ার -1, এটা উপরে গেলে -1, নিচে আছে বলে 1 রয়েছে, এটা উপরে গেলে -2, তাহলে ওগুলো সব 0 হয়ে যাবে, শুধু এইটা আমরা সার্ভাইভ করবে। এইটা আমরা সার্ভাইভ করার পর তাহলে এটা বসিয়ে দাও এখানে, এটা 2 pi i হলো এটা আনসারটা, এই যে ওয়েল নোন, এটা তোমার ব্র্যাকেটে লিখে দিতে হবে এক্সামে, আর এখানে 2 pi i B1। এবার তাহলে যদি এই ফাংশনটা দেখো তাহলে ভাবো এটা কী ফাংশন? এনি কাইন্ড অফ ফাংশন, বুঝতে পারলে? এনি কাইন্ড অফ ফাংশন, এটা ইন্টিগ্রেশন আমি সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম, দেখো ক্লোজ কন্টু ইন্টিগ্রেশন সব কিছু পেয়ে গেলাম। এটা এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু 2 pi i B1, ইন্টিগ্রেশন কিছুই করতে হবে না, জাস্ট 2 pi i B1 বসিয়ে দেবো। আমাকে শুধু খুঁজে বের করতে হবে B1টা কত, বুঝতে পারলে? B1টা কী করে খুঁজে বের করবে? না ইন্টিগ্রেশন করে 0 করে বের করবো না, আমরা এই ফাংশনটাকে এই সিরিজটা দেখবো শুধু।
একটা ফাংশনটাকে সিরিজ টেলর লরেন্স সিরিজ বের করে নেব, বের করে নিয়ে B1টা খুঁজে বের করবো। ওই যে কিছুক্ষণ আগে এক্সাম্পল দেখলাম B1 বের করেছি, সেই B1টা বের করে এখানে বসিয়ে দেবো, আনসার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, ফিনিশ। আর কিছু অঙ্কই করতে হবে না, এনি কাইন্ড অফ অঙ্ক, বুঝতে পারলে? এবার যদি বলো অ্যানালাইটিক, তাহলে B1 নেই, অ্যানালাইটিক মানে B1 নেই, B1 নেই মানে 0, এখানে 0। দেখো এখানে যদি অ্যানালাইটিক ফাংশন অ্যানালাইটিক হয় তাহলে B1 থাকবে না, B2 থাকবে না, সেটা নেই, B1টা নেই, মানে B1টা ইম্পর্টেন্ট, বাকিগুলো ইম্পর্টেন্ট নয়। B1টা থাকবে না, অ্যানালাইটিক মানে হচ্ছে এইটুকু রয়েছে, এই ফাংশনটা টেলর সিরিজ ফাংশন, তাহলে এখানে 0 হয়। এটা কি জিনিস? কচি ইন্টিগ্রাল থিওরেম। যদি ফাংশন অ্যানালাইটিক হয় যে ডোমেনে, সেখানে ক্লোজ কন্টিনিউ ইন্টিগ্রেশনগুলো 0 হয়, বুঝতে পারলে? তাহলে সমস্ত অঙ্ক এটা দিয়ে হয়ে যাবে, যেন বলেছি মোস্ট পাওয়ারফুল এটা। কচি ইন্টিগ্রাল ফর্মুলা, কচি ইন্টিগ্রাল থিওরেম, যত অঙ্ক আছে সব দিয়ে এটা দিয়ে হয়ে যাবে। দেখবে যে সমস্ত রিয়েল লাইফে অঙ্ক হচ্ছে না, রিয়েল অ্যানালাইসিসে, সেগুলো দেখবে কমপ্লেক্সে করে এইসব করে আমরা অঙ্ক করে দেবো, সব অঙ্ক এবং ইজিলি করে দেবো। এটা হচ্ছে মজা। সেজন্য কমপ্লেক্স নাম্বারের অঙ্ক জিনিস যে কোনো পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা যে কোনো জায়গায় আসবে, তুমি পেরে করে দিতে পারবে। অন্যগুলো পারবে, টাইম অনেকক্ষণ চলে যাবে। কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে যে সমস্যা মাথায় রাখতে হবে, আমার টাইমটা কত হচ্ছে। তুমি 2 নম্বরের জন্য 20 মিনিট টাইম দিলে, পরীক্ষায় তো কী হবে, 2 নম্বর পাস করতে হবে না, তোমাকে একটা নাম্বার তুলতে হবে, একটা কাট অফ। কোথায় শর্টকাটে করা যায়, তাড়াতাড়ি করা যায়, সেটা তোমায় করতে হবে। কম পড়লে সব পাগলের মতো অঙ্ক করতে শুরু করলে হবে না, বুদ্ধি খাটাতে হবে কোনটা তাড়াতাড়ি হবে, আর ম্যাক্সিমাম স্কোর করতে হবে তোমায়। সেজন্য এটা খুব স্কোরিং হয় এক্সামের জন্য, এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুব শর্টকাটে বড় বড় অঙ্ক হয়ে যায়। ওকে, এটা তাহলে এই B1টা খুব ইম্পর্টেন্ট জিনিস, এই সিরিজের B1টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। তাহলে B1 যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ওকে একটা ভালো নাম দাও। কথা বুঝতে পারলে? ওর নাম দেওয়া হচ্ছে রেসিডিউ অফ দ্য সিরিজ, বুঝতে পারলে? B1টা জাস্ট B1, B2, B3 নয়, B1, অনলি B1। এই যে এই টার্মটা আসবে, সেটার কোফিসিয়েন্টটাকে বলা হবে রেসিডিউ অফ, সো B1 ইজ কল্ড দেখো হিয়ার, B1 ইজ কল্ড residue of the function, residue of the function। রেসিডিউ তোমার শুধু বের করতে হবে। রেসিডিউ বের করার প্রথম একটা মেথড আমরা শিখেছি, একটা ফাংশনকে লরেন্স সিরিজ অ্যানালাইসিস করো, করে B1 বের করে দাও। সেটাও বড় হয়, সেটাও না করে আমরা আরও শর্টকাট টেকনিক বের করবো। দেখি রেসিডিউ বের করে আনসার বসিয়ে সমস্যার আনসার চলে আসবে। 2 লাইন অঙ্ক হয়ে যায়, 3 লাইন অঙ্ক হয়ে যাবে একটা অঙ্ক। এগুলো আমি নোটে এভাবে লিখে দিয়েছি, এটাই আমরা এভাবে প্রেজেন্টেশন করছি এখন। তাহলে আমাদের লেখা হবে রেসিডিউটা কী করে ডিনোট করবো, দ্য কোফিসিয়েন্ট অফ B1। এবার লেখো এখানে দ্য কোফিসিয়েন্ট B1 ইজ কল্ড রেসিডিউ অফ B1 ইজ কল্ড, একটু ভালো করে লেখো, ইজ কল্ড রেসিডিউ অফ কার, রেসিডিউ অফ f of z। f of z ফাংশন রেসিডিউ কোন পয়েন্টে? অ্যাট z equal to z0, অ্যাট z equal to z0। তাহলে z equal to z0 পয়েন্টে এই ফাংশনের রেসিডিউ, which is denoted by B1 equal to, আমরা এইভাবে লিখবো B1 equal to রেসিডিউ z equal to z0, রেসিডিউ z equal to z0, equal to টেন্স টু নয়, রেসিডিউ z equal to z0 f of z। এভাবে লিখবো, এভাবে B1 equal to লিখবো, এভাবে B1 equal রেসিডিউ z equal to z0 f of z। এই যে কথা লিখলাম, এই কথাটাকে ম্যাথমেটিক্যাল ফর্ম হচ্ছে এটা, টেন্স টু নয় কিন্তু, z equal to z0 পয়েন্টে রেসিডিউ। সেটা অঙ্ক করা যাক। প্রথমে এক্সারসাইজ 1, যে অঙ্কগুলো এক্সামে আসে। ফাইন্ড I equal to close contour integration sin z by z to the power 4, sin by z to the power 4। কি বলেছে এটা? এটা বলেছে c equal to mod of z equal to 1, অ্যান্টি ক্লকওয়াইজ। যদি বলে তাহলে, না বললেও অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কি ইউনিট সার্কেল? তাহলে ইউনিট সার্কেলের অঙ্ক তোমায় কষতে হবে। এটা ইউনিট সার্কেল মানে z equal to 0, বুঝতে পারছি, সিঙ্গুলারিটি রয়েছে এখানে। তাই এটা কি সিরিজ? এটা বেসিক্যালি লরেন্স সিরিজ, কারণ শুধু সাইন জেড হলে টেলর সিরিজ, সাইন জেড বাই জেড টু দি পাওয়ার 4 লরেন্স সিরিজ। তো লরেন্স সিরিজটা বের করতে, রেসিডিউটা বের করতে সমস্যার আনসার পেয়ে যাবে তুমি। অন্য কিছু কষ্ট করে আমাকে খুঁজতেই হবে না কিছু। তাহলে আমরা এখানে এবার এটা বের করবো। নাও দ্য লরেন্স সিরিজ, আনসার করো।
the Lorentz series f of z equal to sin z by z to the power 4. সাইন যেটা তোমার মনে রাখতে হবে, মনে রেখে ডিরেক্ট লিখে দেবে, ফুল মার্কস পাবে। তোমাকে আদারওয়াইজ এই টেলর সিরিজ মতো করে ভেঙে ভেঙে করতে হবে না। স্ট্যান্ডার্ড জিনিস সাইন মনে রাখতে হবে। সাইন মানে হচ্ছে তোমার জেড মাইনাস জেড কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, এটা হচ্ছে 1 বাই জেড টু দি পাওয়ার 4 এখানে থাক, এখানে ইন ব্র্যাকেটে এটা, প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস জেড টু দি পাওয়ার 7 বাই ফ্যাক্টোরিয়াল 7 প্লাস ডট। ঠিক আছে, জাস্ট সাইন সিরিজটা লিখে দেবে, মনে রাখতে হবে। সাইন সিরিজ কস সিরিজ একটু প্র্যাকটিস করে মনে রাখবে। এটা এখানে বসিয়ে দাও, জেড তাহলে 1 বাই জেড কিউব মাইনাস এটা হয়ে যাবে 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 1 বাই জেড, এটা টু দি পাওয়ার 4 আছে, কটা হবে জেড বাই ফ্যাক্টোরিয়াল 5, তারপরটা হচ্ছে জেড স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 7 ডট 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 চলতে থাকবে। তাহলে লরেন্টজ সিরিজ হলো। এবার রেসিডিউ কী হবে এখানে? সো ইট হ্যাজ, আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে পোল অফ অর্ডার কত? এটা পোল অফ অর্ডার কত? এটা 3। আর রেসিডিউ কিন্তু আলাদা, পোল কিন্তু আলাদা। পোল অফ অর্ডার 3, বা রেসিডিউ কোথায়? রেসিডিউ মানে B1, তাই তো, B1। তো দ্য রেসিডিউ B1 ইকুয়াল টু 1 বাই জেড, যেটা তার কোফিসিয়েন্ট, সেটা কত? 1 বাই জেড কোফিসিয়েন্ট মাইনাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 মাইনাস 6 করতে হবে। মাইনাসটা বাদ দিলে কিন্তু তোমার নাম্বারটাও অনেকটা চলে যাবে, কারণ আমরা সবসময় কোফিসিয়েন্টটা প্লাস হিসেবে লিখেছি, যেন মাইনাসটা মাইনাসের ভেতরে ধরে নিতে হবে। মাইনাস 6, আমাদের আনসার কী হবে? I ইকুয়াল টু সাইন জেড বাই জেড টু দি পাওয়ার 4 dz 2 pi I B1, that is minus 2 pi I by 6, that is minus pi I by 3. সেটাই হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে পোল বের করার টেকনিক হচ্ছে সিরিজ এক্সপানশন করে। বাট সিরিজটা অনেক সময় একটু কঠিন অঙ্ক করে, এটা বড় কষ্ট হয়ে যাবে সিরিজ বের করা। এটা যেমন ছোটো ছেলে করে দিয়েছি 1 মিনিটে। সিরিজ না করে আমরা রেসিডিউ বের করার টেকনিক বের করবো। ঠিক আছে, তাহলে এখন লিখবো আমরা ফর্মুলা ফর রেসিডিউ অ্যাট সিম্পল পোল। এখানে যে ফর্মুলা শিখবো আমরা, ফর্মুলা ফর রেসিডিউ অ্যাট সিম্পল পোল। সিম্পল পোল হলে এই ফর্মুলা ইউজ করবো। আর যদি অর্ডার 2, 3, 4 অর্ডার হয়, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো না। মানে রেসিডিউ অ্যাট সিম্পল পোল মানে হচ্ছে আমাদের লরেন্টজ সিরিজের ম্যাক্সিমাম পাওয়ারটা m ইকুয়াল টু 1 থাকবে, সেটা যে সিম্পল পোল বলবে, তার করেসপন্ডিং B1 বের করবো, ওটাই B1। আর যদি এরকম হয় রেসিডিউটা হচ্ছে বের করবো B1ই, বাট পাওয়ারটা 3, 4 অব্দি রয়েছে। এখন যে অঙ্কটা করলাম সাইন, সেই অঙ্কটা কী হলো? জেড ইকুয়াল পাওয়ারটা কত? 3 রয়েছে, তাহলে পোল হচ্ছে থার্ড অর্ডার পোল, বাট রেসিডিউ হচ্ছে B1। সেক্ষেত্রে বের করার টেকনিকটা আলাদা, ফর্মুলাটা আলাদা। যদি অ্যানালাইসিস করে বের করে সেটা তো একই টেকনিক, বাট ফর্মুলা যখন ডেভেলপ করবো সেটা একটু ফর্মুলাটা আলাদা হবে। আচ্ছা, এটার আবার দুটো মেথড রয়েছে। মেথড 1 সিম্পল পোলের জন্য, সিম্পল পোলটাকে হাইলাইট করো, তার মেথড 1। কখন কোনটা করবে সেইভাবে একটা আমি কথা বলি, কোনটা কখন করবে, যখন যেটা সুবিধা হবে। লেগের পর লেগে মারবো, অফের পর অফে মারবো, বুঝতে পারলে? সবই একটা শর্ট শিখে গেলে হবে না। যেটা যেরকম অঙ্ক তখন সেটা দেখি ওরকম অঙ্ক করবো, যেটা আমার মনে হবে সহজ সেটা আমি করবো। তাহলে একটা আবিষ্কার, দুটো কেন আবিষ্কার হলো? নিশ্চয়ই কারণ আছে। তাহলে মেথড 1, আচ্ছা মেথড 1 লিখবো ফর দ্য লরেন্টজ সিরিজ। দেখো দ্য লরেন্টজ সিরিজ f of z আমরা লিখলাম, f of z equal to summation of an z minus z naught to the power n equal to 0 to infinity, প্লাস আমরা পরেরটা b, পরেরটা কি লিখবো? আমরা পড়াশোনা করছি কার জন্য? সিম্পল পোল, মানে অর্ডারটা 1ই থাকবে, 2, 3গুলো আর থাকবে না। এটা B1 ডিভাইড বাই z মাইনাস z নট, বাকিগুলো নেই।
তার মানে সিম্পল পোল, বাকিগুলো থাকে মানে তো অর্ডারটা 2 3 4 মানে থার্ড অর্ডার ফোর্থ অর্ডার পোল হয়ে যাবে, এটা সিম্পল পোল, তার মানে এটুকুই থাকবে। আচ্ছা, এটা কোথায় কোন রেঞ্জে এটা ম্যাথামেটিক্যালি ডিফাইন করা যাবে সেটা আমরা 0 থেকে, এটা হচ্ছে একটা রেঞ্জ লিখতে পারি, 0 লেস দেন জেড মাইনাস জেড নট মড লেস দেন আর। ঠিক আছে, আটটা তোমার রিজিয়ন বলতে পারো, আপ টু ইনফিনিটি বলতে পারো, আটটা 0 থেকে ইনফিনিটি, বাট 0 পয়েন্টটা বাদ দিয়ে এইভাবে লেখা হবে সেটাকে, কারণ এখানে 0 না থাকে, এই যে জেড মাইনাস জেড নট মড অফ দিস এইভাবে লেখা হয়। যদি এখানে 0 পয়েন্ট হয়, সিঙ্গুলারিটি 0 পয়েন্ট হয়, তখন আমরা জেড শুধু জেড লিখি, 0 পয়েন্ট না হলে আমরা জেড মাইনাস জেড নট লিখি, কারণ সার্কেলটা হবে জেড নটকে সেন্টার করে সার্কেল হবে, 0কে সেন্টার করে সার্কেল নয়, কথা বুঝতে পারলে, জেড নটকে সেন্টার করে সার্কেল হবে, যেখানে জেড নট থাকবে সেটা 0 পয়েন্ট হলে 0 পয়েন্ট। আচ্ছা, এবার এখান থেকে আমাদের এম হচ্ছে B1টা বের করা, শর্টকাটে কী করে বের করতে পারি। B1টা বের করার জন্য আমরা এখানে এটা দুদিকে আমরা জেড মাইনাস জেড নট দিয়ে মাল্টিপ্লাই করে দিই। এখান থেকে আমরা প্রথমেই যেটা করবো, জেড মাইনাস জেড নট দিয়ে মাল্টিপ্লাই করে দেবো দুদিকে, এফ অফ জেড, তাহলে মাল্টিপ্লাই করলে কী হবে, এখানে বেড়ে যাবে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার n প্লাস 1 বেড়ে যাবে প্লাস B1, জাস্ট আমরা উপর নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি, মানে পুরো ফাংশনটাকে মাল্টিপ্লাই করে জেড মাইনাস জেড নট দিয়ে মাল্টিপ্লাই করেছি। আচ্ছা, এবার দেখো for z tends to 0, z tends to z naught, z tends to z naught z tends to z naught কি হবে এখানে, এটা কি হবে জানি না, এইটা দেখো একটা জিনিস, z ইকুয়াল টু z নট টেন্ডস টু z নটে কি হবে, এটা তো কিছুই নেই, B1ই থাকবে, এটা কি হবে, z ইকুয়াল টু z নট, z টেন্ডস টু z নট বসালে ভেরি স্মল, কথা বুঝতে পারলে, z টেন্ডস টু z নট মানে হচ্ছে z নটটা ধরো 1, z টেন্ডস টু z নট মানে হবে একটা নাম্বার নিব, z এর ভ্যালুটা 1 এর খুব কাছে, তাই তো হবে, সে 1 এর যদি কাছে নেই তার মধ্যে ডিফারেন্সটা কী হবে, খুবই ছোট হবে, তাই তো, আমরা বলছি জেডটা হবে z এর খুব কাছাকাছি পয়েন্ট, তাহলে ডিফারেন্সটা কি খুবই ছোট, 0.0001, তাকে যদি আমি টু দি পাওয়ার n করে দিই, এরকম করে দিই, এটা কী হবে, টু দি পাওয়ার বাড়ছে 0.001, তাকে করলাম স্কোয়ার, আরও ছোটো হয়ে গেল, 0.001, তাকে করলাম টু দি পাওয়ার 100, কী হলো 100, 200 কানা 1 শূন্য, তারপরে 1 হবে, তাহলে সেটা নেগলিজেবল, ক্লিয়ার, বুঝতে পারো ব্যাপারটা। তাহলে আমরা যদি z টেন্ডস টু z নট করে দিই, এই টার্মটা নেগলিজেবল হয়ে যাচ্ছে, B1টা থেকে যাবে এখানে, রাইট হ্যান্ড সাইড কী হবে, অ্যাপ্রোচেস টু দ্য, লিখবো ফর z টেন্ডস টু z নট, রাইট হ্যান্ড সাইড অ্যাপ্রোচেস to B1, তুমি বলে লেফট হ্যান্ড সাইড কী হবে, লেফট হ্যান্ড সাইড ডিপেন্ড করবে এই ফাংশনটার উপরে, কথা বুঝতে পারলে, মেবি 0 মে নট বি, ফাংশনটা যদি কনস্ট্যান্ট হতো সে সামথিং, তাহলে টেন্ডস টু 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, তাহলে B1টা 0, আর যে ফাংশনটা কনস্ট্যান্ট না হয়, এটা ভেরিয়েবল হয়, বুঝতে পারলে, তাহলে এইটার উপর ডিপেন্ড করে মাল্টিপ্লাই করে কি দাঁড়াবে, তার উপর ডিপেন্ড করবে কী হবে, তাহলে এই ফাংশনটা 0 হতে পারে, নন 0 হতে পারে, ডিপেন্ড করবে এই ফাংশনটার উপর। তাহলে z টেন্ডস টু z নট করে দিলে, লেফট হ্যান্ড সাইডে কী হবে, ডিপেন্ড করবে ফাংশনের উপর, আর রাইট হ্যান্ড সাইডে এইটুকু 0 হয়ে যাবে, এটা B1 থাকবে। তাহলে আমরা সহজেই লিমিট চালিয়ে দিই, দুদিকে লিমিট চালিয়ে দিই, কী লিমিট চালিয়ে দেবো, z টেন্ডস টু z নট, তাহলে আমরা যদি এদিকে লিমিট করে দিই, নাও এটাকে আমরা ম্যাথামেটিক্যালি লিখি, নাও লিমিট z টেন্ডস টু z নট, এখানে আমরা লিমিট ইভ্যালুয়েট করতে এখন পারবো না, যদি f অফ z ডিফাইন করা থাকে তবে আমি পারবো, গিভেন থাকলে ইকুয়াল টু হয়ে যাবে B1, দেখো তো কি বুঝতে পারলে না, কারণ লিমিট মানে z টেন্ডস টু 0, ম্যাথামেটিক্যালি z টেন্ডস টু 0 করলে যেটা 0 হয়ে যাচ্ছে, এখানে B1 সে B1 থেকে যাচ্ছে, লেফট হ্যান্ড সাইডে এটা লিমিট হয়ে যাবে, তাই তো, তাহলে আমরা দেখো এটাই আমাদের ফর্মুলা পেয়ে গেলাম, এটাই আমাদের ফর্মুলা B1 পাওয়ার, এটাই আমাদের ফর্মুলা ফর সিম্পল পোল। এবং B1 মানে কি বলবো, B1টা মানে হচ্ছে B1 মানে হচ্ছে, এটাকে লিখবো B1 মানে রেসিডিউ, B1 মানে হচ্ছে রেসিডিউ z ইকুয়াল টু z নট f অফ z, B1 জিনিসটা কি, ওই f অফ z ফাংশনের রেসিডিউ, তাহলে এটা মানে B1 পেয়ে গেলাম, B1 মানে রেসিডিউ z ইকুয়াল টু z নট f অফ z, এটা টেন্ডস টু 0 করবে না, এটা টেন্ডস টু z নট, এটা আলাদা জিনিস, এটা মানে লেখা হলো নাম, B1টা কি, B1টা পরিচয় হচ্ছে এটা, রেসিডিউ z অ্যাট z ইকুয়াল টু z0, এটা, তাহলে এটা এইভাবে বের করে দেবো অঙ্ক। চলো একটা অঙ্ক করা যাক।
আশা করি কারো কোনো ডাউট নেই। তাহলে এই মেথডের উপর একটা সিম্পল পোল মেথড 1 যেটা, তার উপর একটা অঙ্ক করবো এবার। এক্সারসাইজ 1, এক্সারসাইজ 1 এ আমরা ফাইন্ড দ্য রেসিডিউ অ্যাট z equal to I, that is z not মানে হচ্ছে I, z equal to I for f of z equal to 9z plus I divided by z into z square plus 1, এটা ফাংশন দিয়ে দিয়েছে। প্রথমে বলছে রেসিডিউ বের করো এই পয়েন্টে, জাস্ট রেসিডিউ বের করো। প্রথমে দেখো z equal to I পয়েন্ট, আমি যদি স্পেসটা গ্রাফ ড্র করার চেষ্টা করি, এটা x, এটা y, I পয়েন্টটা কোথায় হবে? y এর ভ্যালুর উপর এখানে একটা I পয়েন্ট, এটা হচ্ছে I পয়েন্ট। তাহলে z equal to I পয়েন্টের ফাংশনটা 0 পয়েন্টে নয়, z equal to 0 I বসালে কী হবে? এখানে I বসালে z স্কোয়ার -1 হয়ে যাচ্ছে, -1 + 1 0 হয়ে যাচ্ছে, তো ফাংশনটা ওখানে সিঙ্গুলারিটি রয়েছে। তাহলে এই বলে দিয়েছে z equal to পয়েন্টে সিঙ্গুলারিটি আমরা বের করতে হবে, দেখেও বুঝতে পারছি সিঙ্গুলারিটি রয়েছে z equal to I পয়েন্টে। তাহলে এখানে কি বের করতে হবে? রেসিডিউ বের করতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি, একটু গুছিয়ে যদি লিখতে চাই, আমাদের আচ্ছা এই ফর্মে রাখতে পারো, গুছিয়ে লিখতে মানে দরকার নেই, এইভাবে রাখতে পারো। এবার এখানে আমাদের বলতে হবে পোল অফ অর্ডার কত, এটা পোল রয়েছে z equal to I পয়েন্টে, পোল রয়েছে, পোল অফ অর্ডার কত? আচ্ছা, পোল অফ অর্ডার বুঝতে অসুবিধা হচ্ছে, তাই তো? আচ্ছা, পোল অফ অর্ডার 3 হচ্ছে তোমার কাছে, পোল অফ অর্ডারটা বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবে লেখো f of z 9z plus I ডিভাইড বাই z রয়েছে, এইটাকে আমরা কি লিখতে পারি? এটাকে লিখতে পারি z প্লাস I z মাইনাস I, দেখো ফ্যাক্টরাইজ করলে এরকম হবে না? কী করে ফ্যাক্টরাইজ করলাম? এই z স্কোয়ার প্লাস 1কে ফ্যাক্টরাইজ করবো কমপ্লেক্স অ্যানালাইসিসে, z স্কোয়ার মাইনাস অফ I স্কোয়ার, দেখো তো হলো কিনা? ঠিক লিখলাম? I স্কোয়ার মাইনাস প্লাস হয়ে গেল এটা, তাহলে a স্কোয়ার মানে b স্কোয়ার ফর্মুলা, a প্লাস b মাইনাস b, এই ফর্মুলা পেয়ে যাবে। এবার দেখো তোমার z ইকুয়াল টু ভাবতে আরও সুবিধা হবে, সুন্দর ভাবতে সুবিধা হবে। কোন ফাংশনটা ঝামেলা করছে? z ইকুয়াল টু I বসে, প্লাস মাইনাস I না, শুধু I বলেছে, তাহলে z ইকুয়াল টু I, অনলি I। এখানে বসালে কিছুই হবে না, 0, এখানে হলে ঝামেলা নেই, এখানে বসালে শুধু ঝামেলা, শুধু এইটুকু পার্টটা ঝামেলা করছে, তাহলে এইটাই জন্য এটা, বাকিটা কী বলবে? এইটুকু হচ্ছে ফাংশনটা হচ্ছে অ্যানালাইটিক ফাংশন, এইটুকু, এটা 1/z মাইনাস 1 এইটুকু ঝামেলা করছে। তাহলে এখানে বলতে হবে যে পোল, এবার এটার পাওয়ার কত? এখানে 1, তো এটা সিম্পল পোল। বুঝতে পারলে? যে টার্মটা ঝামেলা করছে সেই টার্মটার পাওয়ারটা কত সেটা তোমায় দেখতে হবে, তাহলে সিম্পল পোল। তাহলে বলতে হবে হেয়ার at z equal to I f of z has a simple pole, বাট B1টা কত তোমায় বের করতে গেলে এটাকে তুমি অ্যানালাইসিস করে দেখতে হবে, ওই লরেন্স সিরিজ অ্যানালাইসিস করতে হবে, সেটা অনেক বড় হবে। দেখো এটা, এই সিরিজটা লরেন্স সিরিজ অ্যানালাইসিস করে দেখো, বেশ কষ্ট করতে হবে, ডিরেক্ট ফর্মুলা দিয়ে হচ্ছে না, এদিক ওদিক করে বিভিন্ন রকম কায়দা করে করতে হবে, তো সেটা টাইম টেকিং। ওটা না করে আমরা কী করবো, এই ফর্মুলা যেটা শিখলাম সেটা দিয়ে অঙ্ক করে দেবো। কি ফর্মুলা শিখি? সিম্পল পোলের ফর্মুলা শিখেছি, hence B1, hence residue z equal to I f of z equal to মানে B1 equal to কী হবে? এখানে হচ্ছে লিমিট z টেন্ডস টু z নট, মানে I কাকে দিয়ে মাল্টিপ্লাই করবে? z মানে z নট টু দি পাওয়ার 1, কারণ সিম্পল পোল মানে টু দি পাওয়ার 1 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম দুদিকে, এই ফর্মুলা তাই পেলাম, এটা ইনটু f of z, এই তো এটাই ফর্মুলা শিখলাম, জাস্ট ফর্মুলাটাই লিখলাম এখানে। দেখো লিমিট z টেন্ডস টু I f মানে z মানে z নট f of z। এবার তুমি না বসেও মাল্টিপ্লাই করে দেখতে পারো, এই z মানে z এর উপর নিচে রয়েছে, কেটে যাবে, তাহলে কি পড়ে থাকবে? এটা লিমিট z টেন্ডস টু I, এটা হয়ে যাবে 9z প্লাস I ডিভাইড বাই
জেড প্লাস আই ইন্টু জেড। দেখো তো বুঝতে পারলে কিনা? আমি একটা স্টেপ জাম্প করেছি, নিচে জেড মাইনাস আই আর উপরে জেড মাইনাস আই কেটে গেল। তাহলে জেড মাইনাস জেড ইকুয়াল টু টেন্স টু আই বসানোর কোনো ঝামেলা নেই, এবার বসিয়ে দাও। তাহলে কত আসবে? জেড ইকুয়াল আয়ের জায়গায় উপরে হয়ে যাবে 10i, নিচে হয়ে যাবে এই আই ইন্টু 2i, তাই তো 2i, তাহলে 5 হয়ে যাবে, 5i নিচে আই স্কোয়ার হয়ে যাবে, তাহলে -5i, ঠিক লিখলাম -5i, -5i, তাহলে -5 হচ্ছে 5i হচ্ছে আমাদের রেসিডিউ। ঠিক আছে, এবার তুমি অঙ্ক করতে বলে তাহলে তুমি অঙ্ক করে দিতে পারবে, মানে ইন্টিগ্রেশনটা যদি করতে বলে কিছু সার্কেল দিয়ে বা কিছু দিয়ে, হ্যাঁ যদি এটা ভেতরে থাকে, আর যদি এরকম হয় তাহলে এরকম বড় সার্কেল হলে এটা হবে, আর যদি এটুকু সার্কেল হয় রেসিডিউই নেই এখানে, রেসিডিউ অন্য জায়গায় রয়েছে, সেটা আলাদা। এটা মাল্টি রেসিডিউ, জেড ইকুয়াল 0 তো রেসিডিউ পাবে এখানে, 3টে পয়েন্ট রেসিডিউ পাবে, এই ফাংশন টোটাল 3টে পয়েন্ট রেসিডিউ পাবে। জেড ইকুয়াল 0 পাবে এখানে, জেড ইকুয়াল আইতে পেলে জেড মাইনাস আইতে পাবে, বুঝতে পারলে? মাল্টি রেসিডিউ হতে পারে, মাল্টিপোল আর কি বেসিক্যালি, একটা পোলের করার একটা রেসিডিউ হয়। হ্যাঁ হ্যাঁ, রিফাইন্ড করা থাকবে এবং সেটা অনুযায়ী আমরা খুঁজে বের করবো। মাল্টিপল হলে সামেশন দিয়ে আনসার বেরোবে, সেটা আমি পরে লিখছি। আগে সিম্পল পোল বের করার টেকনিকগুলো শিখে নিই। এবার মেথড 2 হচ্ছে সিম্পল পোল বের করার টেকনিক আমরা শিখছি। মেথড 2, if f of z equal to p of z by q of z, p by q ফর্ম, মানে ওপর নিচে কিছু রয়েছে, p of z by q of z, যেখানে হ্যাঁ এটা একটু বুঝতে হবে যে এখানে p z নট পয়েন্টটা বসিয়ে দিলে, z নট পয়েন্টের সিঙ্গুলারিটি রয়েছে p z নট নট ইকুয়াল টু 0, p z নট ইকুয়াল টু 0 অ্যান্ড q z নট ইকুয়াল টু 0, এটা বোঝো ব্যাপারটা। আমি ফাংশন রয়েছে f of z ইকুয়াল টু এই ফর্মে আছে p of z by qz। এবার যদি qzটা z ইকুয়াল টু z নট পয়েন্টে 0 হবে তবেই তো সিঙ্গুলারিটি থাকবে, আদারওয়াইজ সিঙ্গুলারিটি নেই, বুঝতে পারলে? তাহলে qz at z ইকুয়াল টু 0তে সেটা 0 হবে, তাহলে সিঙ্গুলারিটি থাকলো, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাট পিতে বসালে 0 হবে না, অন্য কিছু হবে। যদি হয় তবেই এই মেথডটা ভ্যালিড, আর যদি সেটা না হয়, ওপর নিচে দুটোই 0, তাহলে কী হয়? তখন আমাদের ওই এল হসপিটাল রুল লাগাতে হয়, লিমিট এক্সিস্ট করে, ওসব ব্যাপার। তাহলে এটা সিঙ্গুলারিটি পোল নয়, অন্য কিছু। ফার্স্ট মেথড পোল ছাড়া নর্মালভাবে লিমিট লাগিয়ে যেরকম হয়, সাইন থিটা বাই থিটা টেন্ডস টু 0 যেটা হয়, তাহলে এই ফর্মটা যদি থাকে এরকমভাবে, তখন আমরা এটাকে ফর্মুলা বের করবো, রেসিডিউ কী করে বের করতে হয়, সেটা একটা ছোটো প্রুফ রয়েছে। আচ্ছা, তখন আমরা এটাকে ফর্মুলা বের করব। ফর্মুলাটা হচ্ছে দেন আনসারটা এরকম লিখে দিই আগে, তারপর দেন কী হবে, দেন b1 দ্যাট ইজ রেসিডিউ লিখবো, রেসিডিউ z ইকুয়াল টু z নট f অফ z ইকুয়াল টু b1 ইকুয়াল টু কী হবে, b1 হয়ে যাবে জাস্ট এটা হবে p z নট ডিভাইড বাই q প্রাইম z নট, জাস্ট এটাই আনসার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এটা প্রুফটা একটু দেখে নেবো সংক্ষেপে, তাহলে ফর্মুলাটা হয়ে যাবে এটা। এটাও দেখো খুব সহজ, পি যা আছে এখানে জেড নট বসিয়ে দেবো, ডিভাইড বাই কিউ প্রাইম মানে একবার ডেরিভেটিভ, কিউটাকে একবার ডেরিভেটিভ করে এখানে জেড নট বসিয়ে দেবো, যেটা হবে সেটাই পড়বে। এটা আরও ছোটো হবে, বাট এটা ওই ফর্মে থাকতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, এটা একটু সংক্ষেপে একটু প্রুফটা দেখে নিই, নাহলে প্রুফটা নর্মালি এক্সামে দেয় না, বাট এটা সংক্ষেপে প্রুফটা দেখে নিই, ছোটো প্রুফ, বেশি বড় হলে আমরা ইগনোর করে দিতাম। আচ্ছা, লিখবে টেলর সিরিজ এক্সপানশন, টেলর সিরিজ expansion about of qz about z equal to z naught, Taylor series expansion of qz about z equal to z naught, qz ফাংশনটা আমরা টেলর সিরিজ এক্সপানশন করব। আচ্ছা, টেলর সিরিজ এক্সপানশন করে কি পাবো, এটা qz ইকুয়াল টু হবে z নট কিউ জেড নট প্লাস, বেসিক্যালি এটা 0ই, প্লাস কিউ প্রাইম জেড নট জেড মাইনাস জেড নট প্লাস কিউ ডবল প্রাইম
জেড নট বাই ফ্যাক্টোরিয়াল টু জেড মাইনাস জেড নট স্কোয়ার ডট ডট শুধু থাকবে। আমরা টেলর সিরিজ এক্সপেনশন করেছি, কিউ যে ফাংশনটা সেটা অ্যানালাইসিস করি, কিউ ফাংশনটা আমরা টেলর সিরিজ এক্সপেনশন করি। এই টার্মটা কি কিউ জেড নটটা জিরো আমরা প্রথমে ক্লেম করেছি, তাহলে এই টার্মটা জিরো। ঠিক আছে, কিউ জেডটাকে আমরা টেলর সিরিজ এক্সপেনশন করে এরকম দেখতে হবে। আচ্ছা, এবার আমরা এখানে আগে যে ফর্মুলা শিখেছি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। না অ্যাপ্লাইং formula from method 1 মেথড 1 যে ফর্মুলা শিখি সেটা এখানে অ্যাপ্লাই করব। সেটা ফর্মুলাটা কি, রেসিডিউ z ইকুয়াল টু জেড নট এফ অফ জেড। আমরা কী শিখেছি সেটা শিখেছি লিমিট z টেন্ডস টু জেড নট জেড মাইনাস জেড নট এফ অফ জেড। আমরা শিখেছি এটা, তাই শিখেছি এটা কিছুক্ষণ জাস্ট আগের মেথডটা শিখেছি, এটা একটা মেথড, এটা তো শিখে গেলাম। সিম্পল পোল হওয়ার মানে এটাই মেথড, কোনো কন্ডিশন ছিল না, সিম্পল হলেই আমরা এটা দিয়ে করতে পারি, এটাই ছিল ফর্মুলা। তাহলে এফ অফ জেডটা বসিয়ে দাও এখানে, লিমিট জেড টেন্ডস টু জেড নট জেড মাইনাস জেড নট কী হবে এফ জেড, এই মানে কিউ পি জেড, এফ জেড মানে পি জেড ডিভাইড বাই কিউ জেড, পি জেড ডিভাইড বাই কিউ জেড। আচ্ছা, এটা আমার লিমিটটাকে অ্যানালাইসিস করব। লিমিট জেড টেন্ডস টু জেড নট জেড মাইনাস জেড নট পি জেড যেরকম ছিল সেরকম থাকবে, পি জেড কিউ জেড দিয়ে ডিভাইড করে দেবো। কিউ জেড মানে পুরো সিরিজটা, কিউ জেডের মধ্যে কী রয়েছে, কিউ প্রাইম জেড নট জেড মাইনাস জেড নট প্লাস কিউ ডবল প্রাইম জেড নট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু জেড মাইনাস জেড নট স্কোয়ার প্লাস ডট ডট। এই নিচের পার্টটা, নিচেরটা পুরোটা একটা সিরিজ, কিউটাকে আমরা টেলর সিরিজ এক্সপেনশন করি, যেটা কি একবার ডিরেক্টলি আমরা লিখতে পারতাম, একটু বেশি লিখলাম। এবার আমরা দেখো জেড লিমিটটা আমরা অ্যানালাইসিস করছি, লিমিটটা বের করছি। ওপর নিচে কী রয়েছে, জেড মাইনাস জেড নট মাল্টিপ্লাই ডিভাইড করে দাও, বুঝতে পারো, ওপর নিচে জেড মাইনাস জেড নট ডিভাইড করে দিতে পারো। ডিভাইড করলে কী হবে, প্রথম যে টার্মটা লিমিট জেড টেন্ডস টু জেড নট পি জেড ওপরে থাকবে, ডিভাইড করে দাও ওপর নিচে কী দিয়ে, জেড মাইনাস জেড নট ডিভাইড করে দাও। তাহলে প্রথম টার্মটা এটা যে ডিভাইড করে দিতে পারো, একটা জিনিস ডিভাইড করা যায় তো, তাহলে এটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে কিউ প্রাইম জেড নট প্লাস কিউ ডবল প্রাইম জেড নট ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল টু জেড মাইনাস জেড নট প্লাস ডট ডট হায়ার টার্মগুলো থাকবে। ঠিক আছে, এবার একদম ভেরি ইজি, জেড টেন্ডস টু জেড নট, সরি এটা মাল্টিপ্লিকেশন, জেড টেন্ডস টু জেড নটটা বসিয়ে দাও। এখানে কী হবে, এইটা জিরো হয়ে যাবে, এগুলো সব জিরো হয়ে যাবে, বাট এই টার্মটা জিরো হলেও কিন্তু এই ফাংশনটা অ্যানালাইটিক, কোনো অসুবিধা নেই। তাহলে কী পড়ে থাকছে, এটা পড়ে থাকবে শুধু পি জেড ডিভাইড বাই কিউ প্রাইম জেড নট, বাস এটাই আনসার। তাহলে এটা এই আরও ছোটো হলো, আরও শর্টকাটে হলো, এটা পি জেড বাই কিউ প্রাইম জেড নট। তাহলে এটা আমরা ফর্মুলা শিখলাম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা, দেন রেসিডিউ দিস, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা আমরা প্রুফ করে নিলাম ছোট্ট করে। তাহলে সিম্পল পোল বের করার এইভাবে সহজে বের করে দেবো। তাহলে আমার হ্যাঁ জেড নট পি এটা হচ্ছে জেড নট বসাতে হবে, লিমিটটা করার পর জেড নট বসাবে, রাইট। এখানে জেডই থাকবে, লিমিট যখন বসিয়ে দেবে তখন পি জায়গায় পি জেড নট হয়ে যাবে, আর এগুলো জিরো হয়ে যাবে, এটা থাকবে। ঠিক আছে, লাস্ট টার্মটা জেড নট লিখতে হবে, এখানে জেড রয়েছে। এবার চলো একটা অঙ্ক করা যাক এর উপর, বুঝতে পারলে না? আচ্ছা লেখো লেখো, ওপরটা মুছে দিচ্ছি। আগে যে অঙ্কটা ছিল সেই অঙ্কটাই করি। এক্সারসাইজ 1, ফাইন্ড রেসিডিউ add z equal to I for f of z equal to, আগে যে অঙ্কটা করি সেই অঙ্কটাই করবো, তো এই মেথডে করবো। 9z plus I ডিভাইড বাই z ইন্টু জেড স্কোয়ার প্লাস 1, এই অঙ্কটা আমরা এই মেথডে করবো। এবার
এবার চলো তাহলে এই অঙ্কটা সেকেন্ড মেথডে করা যাক। তাহলে এফ অফ জেড উই হ্যাভ এফ অফ জেড ইকুয়াল টু পিজেড বাই কিউজেড ফর্ম। দেখো যে ওপর নিচে রয়েছে পিজেড বাই কিউজেড ফর্ম, দেখি সব ফাংশন এরকমই থাকে বেসিক্যালি ঘুরিয়ে ফিরিয়ে। হয় পিজেড মানে ওপরের পার্টটা 9z প্লাস আই কিউজেড ইকুয়াল টু জেড ইন্টু জেড স্কোয়ার প্লাস 1। এখানে দেখো পি আই বসিয়ে দাও, আই বসালে 10 হচ্ছে, তাই তো? 10i নট ইকুয়াল টু 0। এখানে বসালে কী হবে? কিউ আই ইকুয়াল টু 0। মিলে গেল? ওরকম হতে হবে, ওপরটা নন জিরো হতে হবে, নিচেরটাকে 0 হতে হবে। ওটা দেখি করে দিতে পারো। তাহলে কী হবে? তাহলে আমাদের ফর্মুলা চলে আসবে। এটা ওটা দেখাতে হবে, দেখিয়ে বলতে হবে হেন্স রেসিডিউ জেড ইকুয়াল টু আই এফ অফ জেড ইকুয়াল টু হবে পি আই ডিভাইড বাই কিউ প্রাইম আই। সবাই বুঝতে পারলে? জেড নট মানে হচ্ছে আই বলি কেন ওখানে? তাহলে পিআই মানে কত? অলরেডি ডিফাইন করে রেখে দিয়েছো 10i, অলরেডি বের করে দিয়েছো। কাজ বের করলে ওটা কাজে লেগে গেলো। দেখো ডিভাইড বাই কিউ প্রাইম আই, কিউ মানে ডেরিভেটিভ করতে হবে এটাকে ডেরিভেটিভ করাটা একটু জাস্ট একটা লাইন বড় হবে আর কিছু না। এটাকে ডেরিভেটিভ করো, তারপরে তুমি আই বসাবে। ডেরিভেটিভ করে কী হবে? প্রথমে এটাকে জেড কনস্ট্যান্ট রাখো, জেড স্কোয়ার প্লাস 1 প্লাস জেড স্কোয়ার প্লাস 1, তারপরে জেডটা কনস্ট্যান্ট রাখলে এটা হয়ে যাবে 2z, তার মানে 2z কিউ। এটা কোথায় বসাবে? এটা জেড ইকুয়াল টু আই বসাতে হবে। ঠিক লিখলাম তো এটা? হ্যাঁ দেখো দেখি। আচ্ছা এটা আমরা টু জেড স্কোয়ার, রাইট টু জেড স্কোয়ার। এবার আই বসিয়ে দাও। তাহলে আই বসালে কী হবে? 10i ডিভাইড বাই, এটাতে আই বসালে কী হবে? এটা আই বসালে মানে 0 হয়ে গেল, এটা নন জিরো, -1 -2, তাহলে -2, তাহলে -5i হয়ে গেল। এটা আরও ছোটো হলো, তাহলে মেথড 2 একটু ছোটো হলো। মেথড 2 সবসময় অ্যাপ্লাই করা যাবে না, ওই কন্ডিশন হতে হবে। আর মেথড 1টা সিম্পল মানে দেখি চোখ বন্ধ করে মেথড 1 অ্যাপ্লাই করা যায়। আচ্ছা এবার এটা অ্যাপ্লাই করে আরেকটা অঙ্ক করবো, যে অঙ্কটা এক্সামে আসে। ফাইন্ড দ্য রেসিডিউ এক্সারসাইজ 2। ফাইন্ড দ্য রেসিডিউ। শুধু রেসিডিউ বের করার জন্য শর্ট কোশ্চেন নাম্বার আসে, 2 নম্বর একটা অঙ্ক আসবে, শুধু রেসিডিউ বের করে, ওটাই একটা অঙ্ক। তবে রেসিডিউ বের করে ইন্টিগ্রেশন করাটা একটা অঙ্ক, তাহলে 4 নম্বর বা 3 নম্বর দেবে সেখানে। ফাইন্ড দ্য রেসিডিউ অফ এফ অফ জেড। এফ অফ জেড ইকুয়াল টু tan hyperbolic z ডিভাইড বাই z স্কোয়ার at the singular point z equal to I pi by 2। সিঙ্গুলার পয়েন্ট হচ্ছে z equal to I pi by 2। কীভাবে z equal to I pi by 2 হচ্ছে? দেখো এখানে এই যে z স্কোয়ার, এখানে যদি I pi by 2 বসাও কোনো ঝামেলা নেই, তাই তো? এই ফাংশনটা কি? এফ অফ জেড ইকুয়াল টু tan hyperbolic z ডিভাইড বাই z স্কোয়ার, তাহলে পি কিউ বাই ফর্ম। চলো আনসারটা করা যাক। তাহলে উই হ্যাভ এফ অফ জেড pz বাই qz ফর্ম। হ্যাঁ pz নতুন তুমি লিখেছো ইচ্ছে করে, তাটা ডিফাইন করতে হবে। pz ইকুয়াল টু tan hyperbolic z আর qz ইকুয়াল টু z স্কোয়ার। এবার দেখো pz ইকুয়াল tan hyperbolic z, ওই tan hyperbolic z ওখানে যদি I pi by 2 বসিয়ে দাও তাহলে কি আসবে? I pi by 2 বসালে কি হবে? pz I pi by 2 বসালে কি হবে? আচ্ছা এটাকে লিখবে এভাবে, sin hyperbolic z বাই cos hyperbolic z লিখতে পারি tan z-টাকে। তাহলে আমরা যদি ওখানে বসিয়ে দিই I pi by 2 বসিয়ে দিই। আচ্ছা cos hyperbolic z, হ্যাঁ এখানে তো tan hyperbolic z যখন সিঙ্গুলারিটিটা আছে তাহলে
আচ্ছা এটাকে একটু একটু ঘুরিয়ে দাও, একটু ঘুরিয়ে দাও, তাহলে সুবিধা হবে। এভাবে করা যায়, ট্যান হাইপারবোলিক সিঙ্গুলারিটি হয়ে যাবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ ওটাকে তাহলে গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই ঘুরিয়ে দিতে পারি। হ্যাঁ সাইন হাইপারবোলিক জেড এখানে করলাম, আর এখানে হলো, এখানে হচ্ছে কস হাইপারবোলিক জেড ইন্টু জেড স্কোয়ার। এবার দেখো তো ঠিক আছে কিনা। আমি ট্যানটাকে দেখো ভেঙে দিলাম সাইন কসে, এবার আর ঝামেলাটা থাকবে না, ট্যানে কিন্তু ওটা ইনফিনিটি হয়ে যাচ্ছিল। তাহলে এবার তাকিয়ে দেখো, এবার কী হবে, পি আই পাই বাই টু কত হবে, সাইন হাইপারবোলিক আই পাই বাই টু। সাইন হাইপারবোলিক আই পাই বাই টু কত হয়, আইটা সামনে চলে আসে, আই পাই বাই টু হয় যায়, আই সাইন পাই বাই টু হয়, দ্যাট ইজ আই নট ইকুয়াল টু জিরো। তাহলে পি আই পাই বাই টুটা নট ইকুয়াল টু জিরো আমি পেয়ে গেলাম। আচ্ছা এখানে হয়ে যাবে এটা কিউ, কিউ আই পাই বাই টু বসিয়ে দিলে কি হচ্ছে দেখো, জেড স্কোয়ার থাকবে এখানে, তাহলে আই পাই বাই টু তার স্কোয়ার, এতে কোনো ঝামেলা নেই, কস হাইপারবোলিকটা হবে যাবে, কস হাইপারবোলিক হয়ে যাবে আই কস অফ পাই বাই টু ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। ওটা আমরা ফর্মুলা শিখে এসেছি, ওই যে বিদ্যুৎ সব কাজে লাগবে যে শিখেছিলাম এটা, তাহলে আমাদের ওই ফাংশনটার মধ্যে পড়ে যাচ্ছে। আচ্ছা এবার আমাদের অঙ্ক হয়ে যাবে, নাও যে কিউ প্রাইম, এটাকে কিউ প্রাইম জেডটা বের করে নাও, কিউ প্রাইম জেড একবার ডিফারেন্সিয়েট করে, কিউ প্রাইম জেড ডিফারেন্সিয়েট করলে কী হবে, টুয়াইস জেড কস হাইপারবোলিক জেড প্লাস কস হাইপারবোলিক জেডকে ডিফারেন্সিয়েট করলে কী হয়ে যাবে, সাইন হাইপারবোলিক জেড, তাহলে জেড স্কোয়ার সাইন হাইপারবোলিক জেড। সেখানে তুমি এবার এটা বের করবে, নাও বি ওয়ান ইকুয়াল টু পি আই ডিভাইড বাই কিউ প্রাইম আই, আই পাই বাই টু, সরি আই পাই বাই টু মানে ওই পয়েন্টটা জেড নট পয়েন্টটা, তাহলে ওটা কত হচ্ছে আই, ওটা পেয়েছি পি আই পাই বাই টু মানে হচ্ছে শুধু আই, আমরা বের করে রেখেছি অলরেডি, আর কিউ প্রাইম আই পাই বাই টু এখানে বসিয়ে দাও, তাহলে আসবে টু আই পাই বাই টু এই কস অফ এই সামনে হয়ে যাবে আই পাই বাই টু প্লাস জেড স্কোয়ার মানে আই পাই বাই টু তার স্কোয়ার আই সাইন পাই বাই টু। প্রথম পার্টটা জিরো হয়ে যাচ্ছে, কস পাই বাই টু মানে জিরো, আর এটা সাইন পাই মানে হচ্ছে ওয়ান, তাহলে আই ডিভাইড বাই এখানে হয়ে যাবে এটা আই মাইনাস, তাহলে একটা মাইনাস হয়ে যাবে এটা ওয়ান, তাহলে মাইনাস পাই স্কোয়ার বাই ফোর আই, আই কেটে যাবে, তাহলে মাইনাস ফোর বাই পাই স্কোয়ার, মাইনাস ফোর বাই পাই স্কোয়ার, এটা হচ্ছে আনসার। এখানে একটু ছোটো ছোটো লেখা হয়েছে, তুমি নিজেই করতে পারবে, জাস্ট ভ্যালু বসিয়ে দেয়, এখানে ভ্যালু বসানো ব্যাপার না কিছু, ঠিক আছে। এটা হয়ে দুটো স্মল হোমওয়ার্ক, এটা হচ্ছে ফাইন্ড রেসিডিউ অ্যাট z equal to I plus 1 বা 1 plus I for f of z equal to z by z to the power 4 plus z to the power 4 plus 4। আচ্ছা এটার আনসার হবে এটা I 1 by 8I। নেক্সট হচ্ছে ফাইন্ড রেসিডিউ অ্যাট z equal to 0। f of z টা হচ্ছে সাইন হাইপারবোলিক z ডিভাইড বাই z, এটা আনসার হবে 0, এটা তুমি করবে, দুটো অঙ্ক করবে, এরকম কিছু অঙ্ক আমি প্রবলেম সেটাও দিয়েছি, এখান থেকেও করবে, ঠিক আছে। হ্যাঁ এটা আনসার 0, সেকেন্ডটা আনসার 0 হবে, যে মুছে দিচ্ছি, নেক্সট একটা হেডিং দেবো, সেটা মুছে দেবো। আচ্ছা এবার ফর্মুলা ফর রেসিডিউ, যদি পোল সিম্পল পোল না হয় তাহলে কী হবে, যে কোনো পোলেই আমরা রেসিডিউ বের করতে হবে, B1 বের করতে হবে। তো ফর্মুলা ফর রেসিডিউ, এটা পোল অফ অর্ডার
দেখো ফর্মুলা, দেখো ফর্মুলা ফর দ্য রেসিডিউ if the for the pole of any order, pole of any order, মানে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, মানে সিঙ্গল পোল না হয় আদার পোল হলেও তুমি সেভাবে বের করতে পারো। ফর্মুলা পোল বের করা ইনিশিয়াল টেকনিক ছিল, লরেন্ট সিরিজ অ্যানালাইসিস করে ওখানে B1 বের করে দেবে, ওটা হচ্ছে সবার জন্য ভ্যালিড। বাট সেটা যে শর্টকাট টেকনিক আমরা বের করছি, শর্টকাট টেকনিক বের করার সময় দুটো ভাগ করেছি। যদি সিম্পল পোল হয় তার ফর্মুলা বের করলাম, দুটো ফর্মুলা। আর সিম্পল পোল না হয় যদি কমপ্লেক্স 2 অর্ডার 2, 3, 4 অর্ডারের পোল হয়, তাহলে একটা শর্টকাট ফর্মুলা বের করবো, যে লরেন্ট সিরিজ অ্যানালাইসিস না করে আমরা বের করতে পারি, সেটার ফর্মুলা আমরা শিখে নেব। হ্যাঁ, যেটা থেকে আমি অর্ডার 1টা বের করতে পারি বা হাই অর্ডারও বের করতে পারি। আচ্ছা, এটা হচ্ছে এরকম রেসিডিউ, এক ফর্মুলা লিখে নিই, তারপর আমরা প্রুফ করবো। রেসিডিউ z টেন্ডস টু z নট, না z টেন্ডস টু না, এখানে z ইকুয়াল টু z নট f of z ইকুয়াল টু B1, এটা হচ্ছে ফর্মুলা। রেসিডিউ z ইকুয়াল টু z নট f of z মানে B1 ইকুয়াল টু, যদি m এর অর্ডার পোল থাকে 1/m-1 ফ্যাক্টোরিয়াল, 1/m-1 ফ্যাক্টোরিয়াল, লিমিট z টেন্ডস টু z নট, z টেন্ডস টু z নট, ডিফারেন্সিয়েশন কত অর্ডার ডিফারেন্সিয়েশন, m-1 অর্ডার ডিফারেন্সিয়েশন, m-1 অর্ডার ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনটা m-1 অর্ডার ডিফারেন্সিয়েশন হবে। কার ডিফারেন্সিয়েশন হবে, z মাইনাস z নট টু দি পাওয়ার m f of z, এই ফাংশনটার m এর ডিফারেন্সিয়েশন। when we have pole of order m at z equal to z naught, এটা ফর্মুলা, এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা মনে রাখলেই সব আমাদের অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে মেন ফর্মুলা, এটা বক্স মানে, এটা একটু সংক্ষেপে প্রুফ করে নেব। দেখো এটা B1 ইকুয়াল টু 1/m এর অর্ডার পোল অফ z ইকুয়াল টু z নট, z ইকুয়াল টু z নট m এর অর্ডার পোল রয়েছে, m এর অর্ডার 1/m-1 ফ্যাক্টোরিয়াল, লিমিট z টেন্ডস টু z নট, m-1 এর অর্ডার, মানে m এর অর্ডার হচ্ছে একটা অর্ডার কম, ডিফারেন্সিয়েশন হবে z মাইনাস z নট ইন্টু f অফ z, এটাকে মাল্টিপ্লাই করবে, কাকে ডিফারেন্সিয়েট করবে, এইটাকে মাল্টিপ্লাই করে ডিফারেন্সিয়েট করবে। এবার আমরা একটা ফর্মুলা শিখেছি অলরেডি, z m ইকুয়াল টু 1 হলে কী হয় সেটা আমরা জানি, বসিয়ে দাও m ইকুয়াল টু 1 হলে দেখো ওটা পাওয়া যায় কি না, জাস্ট m ইকুয়াল টু 1 বসিয়ে দাও, হলে কি 1 - 1 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, ঠিক আছে। লিমিট z টেন্ডস টু z টু দি পাওয়ার ডেরিভেটিভ কত হবে, m-1, mটা হচ্ছে 1, 0 দ্বারা ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ নয়, 0 দ্বারা ডেরিভেটিভ মানে ডেরিভেটিভ নয়, ডেরিভেটিভ থাকবে না, তাহলে কী হবে, ভেতরে কী হবে, z মানে z নট ইন্টু f অফ z, ওটাই দাঁড়ালো। দেখো তাহলে কী দাঁড়ালো, B1 ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু z নট, z মাইনাস z নট ইন্টু f অফ z, ওটাই তো ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস সেটা বুঝতে পারলাম, তাহলে এইটা জেনারেলাইজ ফর্মুলা একটু সংক্ষেপে প্রুফ করে নেব। হ্যাঁ m অর্ডার m-1, এটা z, হ্যাঁ m-1, m-1 ফ্যাক্টোরিয়াল, m-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা একটু ব্রিফলি প্রুফ করে নেব। নর্মালি প্রুফগুলো এক্সামে দেয় না, বাট প্রুফ করে দেখার জন্য, মনে রাখার জন্য, একটু ফিল করার জন্য। if f of z has mth order pole, then তাহলে কি হবে, mth order যদি পোল হয় কোথায়, at z নট হলো, at z equal to z নট, তাহলে আমরা লিখবো, আমাদের ফাংশনটা কি হবে, f of z টাকে আমরা লিখবো এই bm বাই z মাইনাস z নট টু দি পাওয়ার m প্লাস ডট ডট করে লিখবো b1 বাই z মাইনাস z নট প্লাস, চলতে থাকবে এরকম করে। এটা হচ্ছে প্রিন্সিপাল পার্ট, তারপরে হচ্ছে মেন পার্টটা, সেটা আমরা এরকম সামেশন দিয়ে দিচ্ছি, n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি an
জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এন। ক্লিয়ার? কারণ এটা হচ্ছে ফাইনাইট থাকবে, ইনফাইনাইট হলে তো এটা ফাইনাইট, এম এর অর্ডার অব দি ফাইনাইট, ওটা হচ্ছে ওরকম ঘুরিয়ে লিখলাম আগে পরে, প্রিন্সিপাল পার্টটা আগে লিখেছি, ওটাকে পরে লিখেছি। আচ্ছা, ওটা এন, ওটা তো পাওয়ার এন, এন ইকুয়াল 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার এন, ওটা তো অ্যানালাইটিক পার্ট, ওটা টেলর সিরিজে যেরকম পার্ট হয়। আচ্ছা, এখান থেকে আমরা কি করবো, এই ফাংশনটাকে জেড মানে জেড নট দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এফ অফ জেড, অর এখান থেকে এফ অফ জেড জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, দুদিকে আমরা এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, সেটা দাঁড়ালো হচ্ছে এখানে বিএম প্লাস কয়টা দাঁড়াবে, বি এম মাইনাস ওয়ান, বি এম মাইনাস ওয়ান পাওয়ারটা একটা কম ছিল, তাহলে এটা হয়ে যাবে বি এম মাইনাস ওয়ান জেড মাইনাস জেড নট। দেখো তো বুঝতে পারলে কি না? সবগুলোকে আমরা ওপর ডান দিক বাদিক মাল্টিপ্লাই করলাম, জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে এরকম হলো, এদের মাল্টিপ্লাই করলে কি 1 হয়ে যাবে, এটা বি এম থাকবে, এখানে বি এম মাইনাস ওয়ান জেড মাইনাস জেড নট হবে, প্লাস ডট ডট করে কী হবে, প্লাস ডট ডট করে এই বি ওয়ান এখানে হয়ে যাবে জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। দেখো তো, কারণ আমরা জেড মাইনাস জেড নট দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এখানে পাওয়ারটা একটা কম হবে শুধু, এরকম হলো। তার পরের টার্মগুলো কী হবে, পরের টার্মটা হয়ে যাবে তোমার এরকম করে, এগুলো সবগুলো আমরা প্লাস এ জিরো, প্রথমটা এ জিরো জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম প্লাস এ ওয়ান জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ডট ডট ডট। দেখো তো বুঝতে পারলে কি না? এটা সিরিজটাকে ভেঙে দিলাম, ভেঙে দিলে কী হবে, আগে ছিল এ জিরো টু দি পাওয়ার জিরো মানে ওয়ান, এ জিরো ছিল, তারপরটা কী ছিল এ ওয়ান ইন্টু জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার ওয়ান, তাই তো? তো এটা শুধু এম দিয়ে এম সঙ্গে আরও গুণ হয়ে গেল বেশি, আর কিছু নয়। আচ্ছা, এবার আমরা ভাববো এইটা একটা ফাংশন, এটা হচ্ছে জি জেড, না এটাকে আমরা কনসিডার করছি জি অফ জেড, এই পুরো ফাংশনটাকে আমরা কনসিডার করি জি অফ জেড, এটা অ্যানাদার ফাংশন যদি কনসিডার করি, এই যে সিরিজটা পাচ্ছ তাকে দেখা যায় এই সিরিজটা, এটা কি একটা সিরিজ, এটা ভাবতে, এটা কোনো জায়গায় মানে সিঙ্গুলারিটি রয়েছে, সিঙ্গুলারিটি নেই, এটা সিরিজ তো এটা, তাহলে এবার পেলাম এফ অফ জেড ইন্টু এটা, দ্যাট মিনস জি জেড মানে হচ্ছে এফ অফ জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার এম এফ অফ জেড। এই যে সিরিজটা পেয়েছি এখানে এক্সপানশন করা রয়েছে, টার্ম বাই টার্ম দেখো একটা টার্ম অ্যানালাইটিক, মানে সিঙ্গুলারিটি নেই, পুরোটা অ্যানালাইটিক, একটা ফাংশন পুরোটাই অ্যানালাইটিক, এবং টার্মগুলো অর্ডারটা জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, এম মাইনাস ওয়ান অর্ডার, এম অর্ডার, পুরোবারে আপ টু ইনফিনিটি হচ্ছে। তাই এটা কী সিরিজ, বেসিক্যালি এটা টেলর সিরিজ। কার টেলর সিরিজ? এই জি অফ জেড তার টেলর সিরিজ, বুঝতে পারলে? এফ অফ জেডের লরেন্স সিরিজ এটা, কিন্তু কায়দা করে এমন একটা নিয়ে চলে এলাম, এই ফাংশনটা জি অফ জেড, যেটি জেড মানে জেড নট টু দি পাওয়ার এম এফ অফ জেড, এই যে ফাংশনটা সেটা একটা টেলর সিরিজ হয়ে গেল। কারণ টেলর সিরিজের প্রপার্টি তাই বলেছে, কোফিসিয়েন্টগুলো হচ্ছে এই কোফিসিয়েন্ট, সেগুলো পাওয়ারটা ওয়ান, পাওয়ারটা জিরো, পাওয়ারটা ওয়ান, পাওয়ারটা টু করে আপ টু ইনফিনিটি চলে যাচ্ছে, আর এগুলো হচ্ছে কোফিসিয়েন্ট, টেলর সিরিজের কোফিসিয়েন্ট। তাহলে এটাই আমরা লিখবো, আচ্ছা এখানে লিখলাম এটা, সো এখানে লিখবো, ওর উপরে লিখছি, তোমাদের দেখতে অসুবিধা হবে, উপরে লিখছি। সো এখান থেকে লিখবো যে সো বি ওয়ান, এবার বি ওয়ানটা কি, আমাদের ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এটা, আমাদের বি ওয়ানটা, আমাদের এম হচ্ছে বি ওয়ানটা খুঁজে পেতে হবে। সো বি ওয়ান ইজ দ্য কোফিসিয়েন্ট অফ m minus 1th n minus 1th no, n minus 1th কথা ঠিক নয়, coefficient of the power, coefficient of the power z minus z naught to the power m minus 1, তাহলে bn টা হচ্ছে ওই টার্মের কোফিসিয়েন্ট in the Taylor series expansion, Taylor series expansion of g of z
এই জি অফ জেড এর টেলর সিরিজ এক্সপানশন যেটা তার ওই n-1 এর টার্ম, ঠিক আছে। এবার টেলর সিরিজ এক্সপানশন যদি জি অফ জেড টেলর একটা সিরিজ হয় তাহলে ওই টার্মের যে কোফিসিয়েন্ট সেটা কি হবে? হ্যান্স দ্য কোফিসিয়েন্ট b1 ইকুয়াল টু কত হবে? টেলর সিরিজ যদি কোফিসিয়েন্ট হয়, টেলর সিরিজের ফর্মুলা কি হয় নর্মালি? টেলর সিরিজ জিজেড যদি হয়, জিজেডটা কি হবে? সামেশন অফ, এটা হয়ে যাবে জি টু দি পাওয়ার n জেড নট বাই ফ্যাক্টোরিয়াল n জেড মাইনাস জেড নট টু দি পাওয়ার n হয়, তাই তো হয়। এবার n এর ভ্যালু যদি m এর ভ্যালু n এর ভ্যালু m-1 এর পাওয়ার যেটা তার কোফিসিয়েন্ট সেটা হচ্ছে b1, তাহলে ওটা ওই কোফিসিয়েন্টটা হবে কি হবে? এটা হয়ে যাবে জি এর ডেরিভেটিভ, কত নম্বর ডেরিভেটিভ? হ্যাঁ, m-1 তো ডেরিভেটিভ কোন পয়েন্টে? জেড নট পয়েন্টে, ডিভাইড বাই কি হবে? m-1 ফ্যাক্টোরিয়াল। দেখো তো বুঝতে পারলে কিনা? তাহলে এইটা একটা টেলর সিরিজ এক্সপানশন। টেলর সিরিজ এক্সপানশনের এই টার্মগুলো কি? এটা মানে আমরা জানি, সমস্ত টার্মগুলো আমরা জানি, এখানে জাস্ট এবিসিডি লিখেছি, টার্মটা আমরা জানি। এটা জিজের যদি একটা অ্যানালিটিক ফাংশন হয় তার টেলর সিরিজ এক্সপানশন এরকম দেখতে হবে। তাহলে এটা ফার্স্ট টার্ম, তার কোফিসিয়েন্ট এটা, সেকেন্ড টার্মটা কোফিসিয়েন্ট এটা 2 বসাবো, থার্ড টার্মটা কোফিসিয়েন্ট এখানে 3 বসাবো। m-1 এর টার্মের কোফিসিয়েন্ট কি হবে? n এর জায়গায় m-1 বসাবো, m-1 বসালে তার কি হবে? জি টু দি পাওয়ার m-1 জেড নট ডিভাইড বাই m-1 ফ্যাক্টোরিয়াল, তো সেটা হচ্ছে কোফিসিয়েন্ট, সেটা আমার b1। আমাদের এমটাই হচ্ছে b1টা খুঁজে বের করা। তাহলে b1 কি দাঁড়ালো? আমরা b1 পেয়ে গেলাম এটা, b1 ইকুয়াল টু দিস। এবার আমাদের কাজ হচ্ছে, এবার এটাকে যদি আমরা লিখি, এবার ওই জিনিসটা চলে আসবে যেটা আগে লিখেছিলাম ফর্মুলাটা, তাহলে এই ফর্মুলাটা আমাদের চলে আসবে। b1টা কোন পয়েন্টে? gz, হেন্স b1 আমাদের b1 ইকুয়াল টু gz মানে কি? gz মানে হচ্ছে এটাই, এই m-1, তাহলে 1 বাই m-1 ফ্যাক্টোরিয়াল, ডেরিভেটিভ কততম ডেরিভেটিভ? হ্যাঁ, m-1তম ডেরিভেটিভ, তাই তো? কার ডেরিভেটিভ? জি অফ জেড, gzটা কে? জেডটা হচ্ছে, হ্যাঁ ওই কিছুক্ষণ আগে লিখে রেখেছি ও পাশে, জেড নট টু দি জেড টু দি পাওয়ার m এফ অফ জেড, এটা মানে জিজেড। এবং ডেরিভেটিভ করার পর কি বসাতে হবে? জেড ইকুয়াল জেড নট বসাতে হবে, কথা বুঝতে পারলে? জেড ইকুয়াল জেড নট বসাতে হবে, সেটাকে আমরা লিমিট ফর্মে বসাচ্ছি এখানে। লিমিট ফর্মে বসাতে পারি, যদি জেনারেল হয়েছে লিমিট ফর্মে বসিয়ে লিমিট জেড টেন্স টু জেড নট না করে আমরা এরকম ব্র্যাকেট দিয়ে এখানে জেড ইকুয়াল জেড নট লিখতে পারি। ওটাই তো, এই জিনিসটাকে ম্যাথামেটিক্যালি বের করলে এটাই তো দাঁড়িয়ে যায়, ওটাই আমাদের ফর্মুলা লিখেছিলাম, তাহলে প্রুফ হয়ে গেল। চলো এক্সারসাইজ 1 করা যাক এর উপর। Exercise 1. Find the residue of f of z. Find the residue of f of z. The residue of f of z equal to 50z. 50z divided by z plus 4, z minus 1 the square. z minus 1 the square at z equal to 1, at z equal to 1। দেখি বুঝতে পারছো? z minus 1 যে টার্মটা তার কি রয়েছে? স্কোয়ার রয়েছে, তাহলে 1 বাই স্কোয়ার, তাহলে পাওয়ার কত? 2, তাহলে পোল অফ কি অর্ডার? হ্যাঁ, তাহলে এখানে দেখি বুঝতে পারবো, ওটা আর কিছু অ্যানালাইসিস করা দরকার নেই, দেখি বলে দেবো এখানে। হ্যাঁ, f of z has a pole of order 2 at z equal to 1, hence the residue b1 equal to কি হবে? b1 লিখবো এভাবে, লিমিট দিয়ে, লিমিট z টেন্ডস টু 1 বাই 2 minus 1 ফ্যাক্টোরিয়াল, ডেরিভেটিভ কততম অর্ডার ডেরিভেটিভ? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। কাকে ডেরিভেটিভ করবে? z minus 1 যে পয়েন্টে, যে রেসিডিউ যে পয়েন্টে বের করবে সেই পয়েন্টে তার স্কোয়ার f of z,
এই তো ফর্মুলা, এম এর জায়গায় 2 বসিয়ে দিলাম, জাস্ট সিম্পল ফর্মুলা চলে এলো। এবার এখানে চলে এটা 1 ফ্যাক্টরিয়াল 1, তাহলে বেসিক্যালি লিমিট z টেন্ডস টু 1, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ কার, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অফ z নট মাইনাস 1 কেটে যাবে, ফাংশনটা বসালেই ওটা z মাইনাস 1 উপর নিচে কেটে যাবে। তাহলে আমরা বসাবো 50z ডিভাইড বাই z প্লাস 4, জাস্ট এটুকুই থাকবে। তাই ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করে লিমিট বসিয়ে দেবো। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করো, ডেরিভেটিভ মানে লিমিট z টেন্ডস টু 1 করে দাও, ডেরিভেটিভ করো 1/1, উপরেটা আমরা ডেরিভেটিভ করলে 50 ডিভাইড বাই z প্লাস 4, নিচেটা আমরা ডেরিভেটিভ করলে কী হবে মাইনাস 50z উপরে মাইনাস 1 হয়ে যাবে, z প্লাস 4 তার স্কোয়ার এরকম হয়ে যাবে, জাস্ট নর্মাল ডেরিভেটিভ আর কিছু নয়, ঠিক আছে, নর্মাল ডেরিভেটিভ করবে। এবার লিমিট z ইকুয়াল টেন্ডস টু 1 বসা, কোনো ঝামেলা কিছু নেই, ইনফিনিটি হওয়ার কোনো চান্স নেই, z ইকুয়াল টু 1 বসিয়ে দাও, তাহলে 5, তাহলে 10 মাইনাস এখানে যাবে z মানে 1, তাহলে 50 ডিভাইড বাই এটা কত হবে 5 স্কোয়ার 25 ইজ 2 8, আনসার হচ্ছে 8, তাহলে হচ্ছে রেসিডিউ ইকুয়াল টু 8। তাহলে এটা আমাদের এই সিরিজটা নর্মালভাবে কী করতে হতো, লরেন্স সিরিজ অ্যানালাইসিস করে বের করতে হতো, সে না করে আমরা এইভাবে বের করলাম এই সমস্ত ফর্মুলা দিয়ে। এবার আমাদের রেসিডিউ থিওরাম লিখব, রেসিডিউ থিওরাম। ওকে, রেসিডিউ বের করে শিখে গেছি, রেসিডিউ দিয়ে কী হবে, রেসিডিউ দিয়ে ইন্টিগ্রেশন করা যায়। এবার ওটাকে জেনারেলাইজ করে রেসিডিউ থিওরাম লিখব। মোর দেন সেভারাল সিঙ্গুলারিটি ইনসাইড এ কন্ট্যুর। এবার হেডিং হচ্ছে অনেকগুলো সিঙ্গুলারিটি থাকলে কী হবে, সেভারাল সিঙ্গুলারিটি ইনসাইড এ কন্ট্যুর, এটা হচ্ছে আমাদের হেডিং। এর ভেতরে আসবে রেসিডিউ থিওরাম। এই থিওরামটা এক্সামে আসতে পারে লেখা, অ্যাপ্লিকেশন তো প্রচুর কাজে লাগবে। রেসিডিউ থিওরামটাকে যদি লিখি এরকমভাবে, লেট এফ অফ জেড বি অ্যানালাইটিক ইনসাইড এ সিম্পল, লেট এফ অফ জেড, থিওরামটাকে লেখো, লেট এফ অফ জেড বি অ্যানালাইটিক inside a simple, let f of z be analytic, f of z be analytic inside a simple closed curve C, simple closed curve C, and curve inside a simple closed curve C and on C, মানে অ্যানালাইটিক কার্ভের ভেতরে এবং অন C, and C এর উপরেও হতে হবে অ্যানালাইটিক অন C, except for finite number of singularity, finite number of points, except for finite number of points z 1 2 3 1 2 dot dot zk, then integration of f of z dz, close contour integration f of z dz equal to হয়ে যাবে 2 pi i summation of residue z equal to zj equal to zj f of z j equal to 1 to k। আচ্ছা লেখো, তারপর ভেরি ইজি, কঠিন কিছুই নয়। হ্যাঁ, যদি পরিষ্কার কথা দেখো, যদি একটা সিঙ্গুলারিটি হতো, একটা কন্ট্যুর সি, তার ভিতরে একটা সিঙ্গুলারিটি থাকলে কী হবে, এফ অফ জেড ডিজেড, তাই কন্ট্যুর ইন্টিগ্রেশন একটু 2 pi i ইন্টু b1 লিখতে, এখানে যতগুলো সিঙ্গুলারিটি তার করসপন্ডিং একটা করে b1 আসবে, বুঝতে পারলে? সেইটা না বলে সমস্ত রেসিডিউ, b1গুলো বেশি রেসিডিউ। কটা রেসিডিউ বলেছো, এখানে যে ক্লোজ কন্ট্যুরের ভিতরে সব জায়গায় অ্যানালাইটিক, কটা বাদ দিয়ে এই 1 থেকে কে সংখ্যক পয়েন্ট বাদ দিয়ে কে ইকুয়াল টু 3, তাহলে 1 2 3 তিনটে পয়েন্ট রয়েছে, z1 z2 z3, তিনটে পয়েন্টে ফাংশনটা সিঙ্গুলারিটি রয়েছে, বাকি সব জায়গায় অ্যানালাইটিক।
তাহলে তিনটে পোলের করসপন্ডিং তিনটে তুমি রেসিডিউ বের করবে, সেই রেসিডিউগুলো সাম করে দেবে, 2bi ইন্টু রেসিডিউয়ের সাম অফ দ্য রেসিডিউ কোথায় কোথায় বের করবে, এফ অফ জেডে যে পয়েন্ট রেসিডিউ হয়, তিনটে রেসিডিউ হবে, জেড ইকুয়াল 1 2 3, রেসিডিউ b1 b2 b3 তিনটে বের করবে, মানে বি রেসিডিউ তিনটে বের করবে, বের করে এখানে সাম করলে অ্যান্সার চলে আসবে। কী করে বের করে এখন আমি করে দেখাবো, ওগুলো এক্সামে আসবে, ঠিক আছে। এবং এই ফর্মুলা দিয়ে সমস্ত অঙ্ক হবে, ইন্টিগ্রাল থিওরেম যা করেছি, ইন্টিগ্রাল ফর্মুলা, ইন্টিগ্রাল থিওরেম যা কিছু অঙ্ক করেছি সেখানে বড় বড় অঙ্ক হবে, এবং এই ফর্মুলা সবচেয়ে ছোটোভাবে অঙ্ক হয়ে যাবে। এটাই বেশি এক্সামে আমরা করবো, এবং এটা অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করবো যেগুলো বলে স্পেশাল অঙ্ক, যেটা আজকে হবে না, পরের দিন করবো, স্পেশাল অঙ্ক টাইপের সেই অঙ্কগুলো পরের দিন আমরা করবো, যেগুলো নর্মালভাবে করা যায় না ইন্টিগ্রেশন রিয়াল অ্যানালাইসিসে, তখন আমরা কমপ্লেক্স দিয়ে করবো সেটাকে, ওগুলো স্পেশাল অঙ্ক, ওগুলোই বেশি এক্সামে আসে। একটা করে অঙ্ক হলে 4 মার্কস, একটা অঙ্ক দুটো অঙ্ক আসে 8 মার্কস। এবার চলো এটা একটা অঙ্ক করে ছুটি হয়ে যাবে, যা সেটা একটা অঙ্ক করে দাও। এক্সারসাইজ 1 evaluate integration of closed contour integration 4 minus 3z divided by 4 minus 3z divided by z square minus z, এটা হচ্ছে ফাংশন dz অ্যান্টি ক্লকওয়াইজ। তিনটে কেস দাঁড়াবে। নাম্বার 1, কন্টুরটা ডিফাইন করে দিয়েছে, কি কন্টুর আমরা ডিফাইন করব, এমনভাবে কন্টুর হবে where c is such that, সিটা এমনভাবে তৈরি হলো, সিটা এমনভাবে রয়েছে, পরপর রয়েছে সিটা এমনভাবে রয়েছে, কন্টুরটা বুঝতে পারলে, বিভিন্ন রকম কন্টুর হতে পারে, যেরকম কন্টুর ডিফাইন করবে তার উপর অঙ্ক হবে। such that 0 and 1 আউটসাইড, এটা একটা অঙ্ক। 2 নম্বর অঙ্ক হচ্ছে 0 ইনসাইড and 1 আউটসাইড। 3 নম্বর হচ্ছে 0 and 1 ইনসাইড। মানে কন্টুরটা বলে দেবে, যে কোনো কন্টুর হতে পারে, এমনভাবে রয়েছে এই 0 1টা কেন, 0 আর 1 এর সিঙ্গুলারিটি রয়েছে, দেখো। এবার আমরা সলভ করবো, জাস্ট 2 মিনিটে দেখবে হয়ে যাবে, তাহলে আমাদের যে সমস্ত অঙ্ক তুমি পেরে যাবে, হোমওয়ার্ক সমস্ত অঙ্কগুলোই পেরে যাবে, লাস্টের কয়েকটা অঙ্ক বাদ দিয়ে। আচ্ছা, তাহলে এফ অফ জেড সলভ করতে এফ অফ জেড ইকুয়াল টু লিখবে 4 minus 3z ডিভাইড বাই, এখানে জেড কমন নিলে z minus 1, এফ অফ জেড। তাহলে পোল কোথায় রয়েছে, পোলস সিম্পল পোল, দুটোই সিম্পল পোল, দেখো পাওয়ারটা 1 1, তাই তো, সিম্পল পোলস আর at z equal to 0 and z equal to 1। তাহলে এই যে ছবি আঁকো, এই ফাংশনটার পোল রয়েছে এখানে z equal to 0 পয়েন্টে রয়েছে, z equal to 1 পয়েন্টে পোল রয়েছে, বাকি কোথাও পোল নেই। এবার একটা 1 by 1 অঙ্ক করবে, একটা অঙ্ক এক লাইন। 1 by 1 অঙ্ক করবে। প্রথমে বলেছে এমন একটা কন্টুর নিতে বলেছে যে কন্টুরটা 0 1 আউটসাইড, কথা বুঝতে পারলে, সে একটা কন্টুর কনসিডার করলে, এরকম একটা কন্টুর কনসিডার করলে 0 আর 1টা আউটসাইড। হ্যাঁ, এই 0 আর 1টা, এই 0 1টা, এই 0 পয়েন্ট, এটা হচ্ছে 1 পয়েন্ট, এটা আউটসাইড। এটা কন্টুর কনসিডার করলে এমন একটা কন্টুর যেখানে 0 আর 1টা হচ্ছে আউটসাইড, তাহলে কী হবে, ভেতরে সব পয়েন্ট অ্যানালাইটিক হলে কচি ইন্টিগ্রাল থিওরেম বা যেইভাবে কন্টুর পোল নেই, তার ফার্স্ট কন্ডিশনে আনসার চলে আসবে। ফার্স্ট কন্ডিশনে এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু 0 সিন্স দেয়ার ইজ নো সিঙ্গুলারিটি নেই, 1 নম্বরের ভেতরে কোনো সিঙ্গুলারিটি নেই, কেন, কন্টুরটা এই 0 আর 1টা আউটসাইড, বুঝতে পারলে, 0 আর 1টা যদি আউটসাইড হয় তাহলে ভেতরে কোনো সিঙ্গুলারিটি নেই, তাহলে আনসার 0, কিছুই করতে হলো না। ছবিটা তোমার বোঝার জন্য না, একটু ফুল মার্কস দেবে, বাট তুমি বুঝতে তোমার একটা আইডিয়া তৈরি হলো ভালো। নাম্বার 2 হচ্ছে ইন্টিগ্রেশন অফ সি এফ অফ জেড ডিজেড ইকুয়াল টু কী হবে, কন্টু এই পোল অ্যাট, এটা কী বলেছে, 0 ইনসাইড অ্যান্ড 1টা আউটসাইড, বুঝতে পারলে, 0 ইনসাইড 1টা আউটসাইড। তাহলে আমি ছবি এঁকেছে, এরকম একটা ছবি আঁকলে, 0 ইনসাইড 1টা আউটসাইড। তাহলে তোমায় বের করতে হবে, এটা হচ্ছে 2 pi i b1,
বুঝতে পারলে 2πi b1। আর 3 নম্বরটা কি হবে, f of z dz ইকুয়াল টু 2πi b1 প্লাস এটা বলতে পারো b2, বা দুটো রেসিডিউ করসপন্ডিং দুটো রেসিডিউ বের করে নিলে, বের করে বসিয়ে দাও, তাহলে আনসার চলে আসবে। এবার রেসিডিউ কী করে বের করবে সেটা দেখে নাও। রেসিডিউ বের করাটা খুবই ইজি। তাহলে এখানে আমরা রেসিডিউ সিম্পল পোল ভেরি ইজিলি বের করে নেবো। নাও b1 ইকুয়াল টু আমাদের বের করতে হবে b1 ইকুয়াল টু লিমিট z টেন্ডস টু 0 z টু দি পাওয়ার 1 f of z। f of z মানে হচ্ছে f of z কত ছিল, z এটা হচ্ছে 4 - 3z ডিভাইড বাই z ইন্টু z মাইনাস 1। z কেটে গেল, z ইকুয়াল টু 0 বসিয়ে দাও, কত আসবে অ্যান্সার, z উপর নিচে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে বসিয়ে দাও, দেখো z ইকুয়াল টু 0 বসিয়ে দাও, 0 বসিয়ে দিলে 4 -4 আসবে, এটা হচ্ছে 4, ঠিক আছে, এটা -4। এখানে b2 নাম দিয়েছি, b2টা নাম দিলাম একটা সেকেন্ড রেসিডিউ। কোথায় রেসিডিউ, সেকেন্ড রেসিডিউ হচ্ছে লিমিট z টেন্ডস টু 1 z মাইনাস 1 4 - 3z ডিভাইড বাই z ইন্টু z মাইনাস 1। z মাইনাস কেটে গেল, যে জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে আসবে কত 1, ক্লিয়ার, সেটি অ্যান্সার। তাহলে এখানে দাঁড়িয়ে গেছে কত, এটা হচ্ছে -8πi, এটা হচ্ছে 2πi, রেসিডিউগুলোর ভ্যালু কত, একটা হচ্ছে -4, একটা +1, দ্যাট ইজ -6πi, এটি অ্যান্সার, ঠিক আছে। এইভাবে সমস্ত অঙ্কগুলো করবে। যদি মাল্টি রেসিডিউ থাকে সবগুলো রেসিডিউ সাম করবে, রেসিডিউ বের করে। এই যে b1 না করে মনে হয় যে b1টা আলাদা জিনিস, b1টা রেসিডিউ, সেকেন্ড রেসিডিউ নাম দিয়েছি b1। বেশ, দেখবে এরকম করে হোমওয়ার্কে প্রচুর অঙ্ক দেওয়া আছে। না b1 b2 নয়, নাম দিয়ে সেকেন্ড রেসিডিউ, এটা ফার্স্ট রেসিডিউ সেকেন্ড রেসিডিউ, দুটোই m equal to 1 সিম্পল পোল। তাহলে b1 না দিয়ে এটা লেখো, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে b1 প্রাইম করে দাও, ঠিক আছে। b1 মানে বোঝা যাচ্ছে b1 প্রাইম, ঠিক আছে, নাম দিলাম আর কি। দেখবে এরকম অঙ্ক আমি প্রচুর অঙ্ক এখানে দেখবে, এখানে আছে, দেখবে হোমওয়ার্কে দিয়েছি, এই থিওরেমের উপর ডিপেন্ড করে অঙ্কগুলো করে দেবে। তাহলে কয়েকটা স্পেশাল অঙ্ক বাদ দিয়ে বাকি সমস্ত অঙ্কগুলো হবে, কিছু অঙ্ক করে সাবমিট করবে। আর একটা ক্লাস হলে আমাদের কমপ্লেক্স অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাবে। ওকে।